হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? দেখতে পেলে একটু আমাকে চ্যাটিং এ জানাও এবং শুনতে পাইলে ঠিক মতো শুনতে যদি পাও আমাকে একটু জানিয়ে দাও চ্যাট করে যে ইটস ওকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর একটু টাইম নিচ্ছি। অলরেডি 14 পারসন, 14 জন অলরেডি আমরা জয়েন করেছি। ওকে, থ্যাংক ইউ। আর একটু আমি ওয়েট করি, তারপর স্টার্ট করবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা সবাই প্ল্যাটিলেট লেকচারটা ডাউনলোড করতে পেরেছো। ব্লাডের ভিতরে আমাদের যে সেলগুলো আছে আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট, প্রত্যেকটা সেলই কিন্তু তার নিজস্ব কাজের জন্য অনেক ইম্পর্টেন্ট। আরবিসি যেমন ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিও ইম্পর্টেন্ট, ঠিক সেরকম প্ল্যাটিলেটও ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই অনেক সুন্দরভাবে জানতে হবে যে অ্যাকচুয়ালি তাদের কাজগুলো কি, কিভাবে করছে, এইসব। যাই হোক, আমরা আরবিসি শেষ করেছি এবং ডাব্লিউবিসি শেষ করেছি ইনশাআল্লাহ। আর আজকে আমরা প্ল্যাটিলেট স্টার্ট করব। আমরা জানি প্ল্যাটিলেট মানে হচ্ছে অনুচক্রিকা, তাই না? প্ল্যাটিলেটের বাংলা হচ্ছে অনুচক্রিকা। মেইনলি অনুচক্রিকার কাজ কি? মেইনলি এদের কাজ হচ্ছে রক্তে জমাট বাঁধা। ঠিক আছে, যদি আমার হঠাৎ কখনো ব্লিডিং হয়, সেই রক্ত জমাট বাঁধাটা আমাদের কাজ করে হচ্ছে প্ল্যাটিলেট। সাথে আরো অনেকে হেল্প করে, প্ল্যাটিলেট ওয়ান অফ দেম। কতদিন আমরা ছিলাম 33 জন টোটাল, কিন্তু আমার মনে হয় আমাদের আরো কিছু স্টুডেন্ট এখনো হয়তো খবর পায় নাই। আমরা তো 47 জন টোটাল এমসি 6 এর স্টুডেন্ট। যদি তোমাদের জানা মতে এরকম কেউ থাকে যে এখনো খবর পায় নাই, তাহলে তোমরা একটু তাদেরকে ট্রান্সমিট করে দিও, যাতে হচ্ছে তারাও ক্লাসগুলোতে জয়েন করতে পারে। ওকে, আমাদের পার্টিসিপেন্টের এখন আমাদের পার্টিসিপেন্ট 23। আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ। I am starting platelet. What are the properties of platelet? Platelets are non-nucleated cell fragments of megakaryocytes. Megakaryocytes এক রকমের সেল, যেটা অনেক বড় সাইজের একটা সেল। সেই সেলটা ভেঙে ভেঙে আমাদের হচ্ছে প্ল্যাটিলেট তৈরি হয়। এই জন্য আমরা বলেছি it is the fragment of megakaryocytes. It is minute disc, round disc, irregular shape. It is irregular shaped, 1 to 5 micrometer in diameter, and half-life 8 to 12 days. Normal count 1,50,000 to 4 lakh per ml of blood. তাহলে এই যে প্রপার্টিস অফ প্ল্যাটিলেট আমরা জানলাম যে এটা হচ্ছে নিউক্লিয়াস থাকে না, এক নম্বর হচ্ছে এটা নিউক্লিয়াস থাকে না, এবং এটা হচ্ছে মেগাক্যারিওসাইটসের ফ্র্যাগমেন্ট, এবং এটা হচ্ছে মাইনুট রাউন্ড ডিস্ক। মাইনুট মিন্স খুবই ছোট পরিমাণ, খুব স্মল সাইজের। এটা হচ্ছে ইরেগুলার শেপ, ডায়ামিটার 2 to 4 মাইক্রোমিটার, হাফ লাইফ 8 to 12 days, and normal count 1,50,000 to 4 lakh. তো এই এতগুলো ইনফরমেশনের মধ্যে which is the important is half life 8 to 12 days and normal count 1,50,000 to 4 lakh per ml of blood. And another information is very important, that is called non-nucleated cell. তার মানে এর হচ্ছে নিউক্লিয়াস থাকে না, এর হাফ লাইফ হচ্ছে 8 থেকে 12 দিন, এবং নর্মাল কাউন্ট হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ পার ml ব্লাড। এই তিনটা ইনফরমেশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলা জিনিস আমাদেরকে জানতে হবে। আমরা একটু ছবিতে দেখি, একটা ছবি দিয়েছি আমি, ছবির ভেতরে দিস আর দ্য আরবিসি, এন্ড এই যে ছোট ছোট যে মাইনুট মানে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এদেরকে হচ্ছে আমরা বলছি প্ল্যাটিলেট। এবং ডাব্লিউবিসি, যে এগুলো হচ্ছে ডাব্লিউবিসি আমরা কিভাবে চিনলাম, এদের নিউক্লিয়াস থাকে, তাই না? এবং আরবিসি এবং প্ল্যাটিলেটে নিউক্লিয়াস থাকে না। তো এইগুলা হচ্ছে প্ল্যাটিলেট। এখন কেমন ইরেগুলার শেপ প্ল্যাটিলেটে থাকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে প্ল্যাটিলেট। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি।
আচ্ছা, তোমাদের রোলগুলো এখন না লিখে আমরা ক্লাসের শেষে নিব, কারণ অনেকে পরে এসে জয়েন করে। এই জন্য হচ্ছে এখন আমরা রোল নিচ্ছি না, তো আমি বলবো যখন তখন তোমরা রোলগুলো তোমাদের চ্যাটের মাধ্যমে দিয়ে দিও। ওকে, তাহলে এই গেল হচ্ছে প্ল্যাটিলেটের প্রপার্টিস। এবার আসি আমরা প্ল্যাটিলেট কিভাবে তৈরি হয়। আমি আগে বলেছি যে মেগা ক্যারিওসাইট নামের একটা বড় সাইজের সেল থাকে। দিস ইজ মেগা ক্যারিওসাইটস। দেখো এই মেগা ক্যারিওসাইটস থেকে ভেঙে ভেঙে আমাদের প্ল্যাটিলেট তৈরি হচ্ছে, ফ্র্যাগমেন্টস ভেঙে ভেঙে প্ল্যাটিলেট তৈরি হচ্ছে। তাহলে মেগা ক্যারিওসাইটটা কোথা থেকে আসে আমরা জানি, সব ব্লাড সেলই আসতে আমাদের কোথা থেকে, বোন ম্যারো থেকে। তো বোন ম্যারোর যেটা হচ্ছে মাদার সেল, সেটাকে বলছি আমরা হিমোপয়েটিক স্টেম সেল। এই হিমোপয়েটিক স্টেম সেল থেকে মেগাক্যারিওব্লাস্ট, দেন মেগাক্যারিওসাইট। এই মেগাক্যারিওসাইট তারপর ফ্র্যাগমেন্টেশন অফ সাইটোপ্লাজমের মাধ্যমে প্ল্যাটিলেট তৈরি করে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোডাকশন অফ প্ল্যাটিলেট। তো প্ল্যাটিলেট প্রোডাকশন আমাদের ওইভাবে ডিটেলস রিটেনে আসে না যেভাবে আরবিসি প্রোডাকশনটা আসে। তো আমরা জাস্ট এটুকুই জানবো যে মেগাক্যারিওসাইটস এর ফ্র্যাগমেন্টেশন অফ সাইটোপ্লাজমের মাধ্যমে, মানে সাইটোপ্লাজম ভেঙে ভেঙে আমাদের প্ল্যাটিলেটটা তৈরি হয়। স্ট্রাকচার ঠিক ওইভাবে অতটা প্রয়োজন নাই, দুইটা লেয়ারে ভাগ করি আমরা। একটা হচ্ছে হাইলোমেয়ার, একটা হচ্ছে ক্রোমাটোমেয়ার। এর মধ্যে কি থাকে, এর মধ্যে হচ্ছে contain granular material consist of microtubules and microfilament which contains thrombus thin। ঠিক আছে, thrombus thin থাকবে, মাইক্রোটিউবুলস মাইক্রোফিলামেন্ট থাকবে, আর কিছু গ্র্যানুল ম্যাটেরিয়াল থাকে। আর ক্রোমাটোমেয়ার কন্টেন করে আরো কিছু গ্র্যানুল, যেমন আলফা গ্র্যানুল, গ্লাইকোজেন গ্র্যানুল, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, সেলুলোজ। এগুলো জাস্ট জানার জন্য যে মেইনলি এখানে দুইটা লেয়ার থাকে, একটা আউটার লেয়ার সেটার নাম হচ্ছে হাইলোমেয়ার, আর একটা নাম হচ্ছে ক্রোমাটোমেয়ার। হাইলোমেয়ারে কি কি থাকে, এখানে মেইনলি থাকে কিছু গ্র্যানুলার সাবস্টেন্স, এবং এই গ্র্যানুলার সাবস্টেন্স ছাড়াও থাকবে মাইক্রোটিউবুলস মাইক্রোফিলামেন্ট। আর ক্রোমাটোমেয়ারে থাকবে আরো কিছু গ্র্যানুলার সাবস্টেন্স, সেই গ্র্যানুলার সাবস্টেন্সের ভিতরে আলফা গ্র্যানুল, গ্লাইকোজেন গ্র্যানুল, আরো অনেক রকমের গ্র্যানুল থাকে। এখন গ্র্যানুল বলতে কি বুঝি আমরা? গ্র্যানুল বলতে আমরা বুঝি যে এমন একটা থলির মতো জিনিস যার ভেতরে কিছু সাবস্টেন্স কন্টেইন করবে। তাহলে সেই সাবস্টেন্সটা যখন প্রয়োজন তখন প্ল্যাটিলেট রিলিজ করতে পারে, এটাই হচ্ছে মেইনলি গ্র্যানুলস। তো এরকম অনেক গ্র্যানুলস থাকে এবং অনেক সাবস্টেন্স এখানে থাকে, যেমন সেরোটোনিন, ঠিক আছে, এডিপি, এটিপি, এগুলো অনেক কিছু সাবস্টেন্স এগুলো থাকে। আমরা যখন আরবিসি পড়েছিলাম, ইরাইথ্রোপোয়েসিস পড়েছিলাম, তখন ইরাইথ্রোপোয়েসিসের আমরা কিছু ফ্যাক্টর পড়েছিলাম which helps in ইরাইথ্রোপোয়েসিস। সেখানে আমরা পড়েছিলাম যে ইরাইথ্রোপোয়েটিন নামে একটা হরমোন আছে যা আমাদের ইরাইথ্রোপোয়েসিসে হেল্প করে। আশা করি তোমাদের মনে আছে। তো এই ইরাইথ্রোপোয়েটিন যেমন একটা হরমোন, ঠিক সেরকম থ্রম্বোপোয়েটিন নামেও একটা হরমোন আছে যারা প্ল্যাটিলেটকে প্রোডাকশনে হেল্প করে, প্ল্যাটিলেট প্রোডাকশনকে বাড়াতে হেল্প করে। আর প্ল্যাটিলেটের আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। যেমন আরবিসির আরেকটা নাম হচ্ছে ইরাইথ্রোসাইট, ডাব্লিউবিসির আরেকটা নাম হচ্ছে লিপোসাইট, ঠিক সেরকম প্ল্যাটিলেট আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। তাহলে এই থ্রম্বোসাইটটাকে বেশি বেশি প্রোডাকশনের জন্য যেই হরমোনটা হেল্প করে তার নাম হচ্ছে থ্রম্বোপয়েটিন। So regulator of platelet production by the liver and kidney levels are increase in thrombocytopenia and reducing thrombocytosis। তাহলে এই যে থ্রম্বোপয়েটিন হরমোনটা, এই হরমোনটার লেভেল ইনক্রিজ করবে যখন থ্রম্বোসাইটোপেনিয়া হবে। তার মানে কি, থ্রম্বোসাইটোপেনিয়া মিন্স থ্রম্বোসাইটের কাউন্টটা যদি কমে যায়, প্ল্যাটিলেট কাউন্ট যদি কমে যায়, তখন এই লেভেলটা বেড়ে যাবে যাতে থ্রম্বোসাইট বেশি বেশি তৈরি হয়। এবং যখন থ্রম্বোসাইটোসিস থাকে, তার মানে প্ল্যাটিলেট কাউন্টটা বেড়ে যায়, তখন কিন্তু এর পরিমাণটা কমে যাবে। It increases the number and rate of maturation of the megakaryocytes। তাহলে এর কাজ কি, থ্রম্বোপয়েটিনের কাজ কি, মেগাক্যারিওসাইটের নাম্বার এবং তার ম্যাচুরেশনের রেটটাকে বাড়ায় দিবে। তাহলে আমরা জানি যে মেগাক্যারিওসাইটের সাইটোপ্লাজমের ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে প্ল্যাটিলেট তৈরি হয়। তাহলে মেগাক্যারিওসাইটস এর নাম্বার যদি বাড়ে, তাহলে প্ল্যাটিলেটের নাম্বারও আমাদের বাড়বে, এবং তার রেট অফ ম্যাচুরেশনও যদি বাড়ে, তাহলে আমাদের প্ল্যাটিলেটের সংখ্যাটাও বাড়বে। তো এই গেল মোটামুটি প্ল্যাটিলেটের স্ট্রাকচার এন্ড থ্রম্বোপয়েটিন সম্পর্কে কিছু ইনফরমেশন। এগুলা জানার জন্য, এগুলা এত ডিটেলস প্রয়োজন নেই, জাস্ট জানার জন্য যে আমাদের এই জিনিসগুলা আছে, প্ল্যাটিলেটের স্ট্রাকচারে কি কি থাকে এবং প্ল্যাটিলেটটাকে কোন হরমোন আমাদেরকে এই প্ল্যাটিলেটটাকে রেগুলেট করে। এটা একটা ছবি যেটা হচ্ছে প্ল্যাটিলেটের মেইন স্ট্রাকচারটা। দেখো একটু আমি দেখাই, এখানে কিছু এই দেখো মাইক্রোটিউবুলস আছে, এই যে দেখো দিস আর দ্য গ্র্যানুলস। আমি মেইনলি গ্র্যানুলস দেখানোর জন্য চেষ্টা করছিলাম যে এইরকম হচ্ছে গ্র্যানুলস গুলো থাকে। তো
তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটু কার্সারটা ঘোরাচ্ছি। এই যে দিস ইজ দ্য আলফা গ্র্যানুলস, ঠিক আছে? এই গ্র্যানুলস এমন একটা সাবস্টেন্স যার ভেতরে কিছু একটা থলের মতো একটা স্ট্রাকচার, এর ভেতরে কিছু আমাদের সাবস্টেন্স থাকে যেগুলো হচ্ছে আমাদের কেমিক্যাল সাবস্টেন্স থাকে, যেগুলো আমাদের যখন প্রয়োজন তখন প্লেটলেট রিলিজ করতে পারে। ওকে, এই ছবি তোমাদের আঁকার প্রয়োজন নেই, এটা জাস্ট দেখানোর জন্য যে প্লেটলেটটা মেইনলি দেখতে কেমন। Now very important for platelet is the function of platelet. So number one function, it helps in each steps of hemostasis. It helps in each steps of hemostasis. Hemostasis কে আমরা পরে আসছি। তাহলে এক নম্বর ফাংশন হচ্ছে এটা হিমোস্ট্যাসিসের প্রত্যেকটা স্টেপে কাজ করে। তার মানে হিমোস্ট্যাসিসের অনেকগুলো স্টেপে আছে, আমরা ডিটেইলস পড়বো। তাহলে এই প্রত্যেকটা স্টেপে হেল্প করবে কে? প্লেটলেট। এই স্টেপের ভিতরে আছে ভেসোকনস্ট্রিকশন, ফর্মেশন অফ প্লেটলেট প্লাগ, ব্লাড কোয়াগুলেশন, আরো কিছু স্টেপ আছে, আমরা পরে ডিটেইলস পড়বো। তাহলে প্রত্যেকটা স্টেপে হেল্প করবে কে? প্লেটলেট। দিস ইজ দ্য নাম্বার ওয়ান এন্ড ভেরি ইম্পর্টেন্ট ফাংশন অফ প্লেটলেট। নাম্বার টু ইজ অ্যাক্টস অন ক্লট রিট্রাকশন। এই ক্লট রিট্রাকশনে কাজ করবে। তাহলে ক্লট রিট্রাকশন কি আমরা এখনো পড়িনি, আমরা নেক্সট ডে ক্লট রিট্রাকশন কি ডিটেইলস পড়বো, তখন আমরা জানবো যে ক্লট রিট্রাকশনটা কি এবং এখানে প্লেটলেট হেল্প করবে। এরপরের ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আমরা জানি যে ফ্যাগোসাইটোসিস হচ্ছে ডাব্লিউবিসি এর একটা প্রপার্টিস, তাই না? যেটাতে কি করে, একটা ব্যাকটেরিয়াকে সে খেয়ে ফেলে এবং মেরে ফেলে, এটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। কিন্তু ডাব্লিউবিসি এর এই ফ্যাগোসাইটোসিস যে প্রপার্টিসটা, এটা আমার প্লেটলেটেও আছে। সুতরাং প্লেটলেটের আরেকটা ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস। নাম্বার 4 ইজ দ্য স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট। স্টোর মানে হচ্ছে কিছু সাবস্টেন্স স্টোর করতে পারে এবং যখন প্রয়োজন সে ট্রান্সপোর্ট করতে পারে, যেমন 5-HT এন্ড হিস্টামিন। 5-HT মিন্স সেরোটোনিন। সেরোটোনিন এবং হিস্টামিন প্লেটলেট স্টোর করতে পারে এবং ট্রান্সপোর্ট করতে পারে। নাম্বার 5 ইজ দ্য রিপেয়ার অফ ব্লাড ভেসেল ওয়াল বাই প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। তোমরা এই অ্যাব্রিভিয়েশনটা একটু লিখে নিতে পারো, প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, PDGF মানে হচ্ছে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টরটা যেটা গ্রোথ ফ্যাক্টর, এটা প্লেটলেটের থেকে রিলিজ হয়। এরা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলকে রিপেয়ার করতে সাহায্য করে। রিপেয়ার মানে কি, যদি কোনোভাবে ব্লাড ভেসেল ক্ষতিগ্রস্ত হয় তখন ব্লাড ভেসেলটাকে রিপেয়ার করার জন্য প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টরটা আমাদের রিলিজ করে প্লেটলেট, এবং সে হচ্ছে আমাদের এই ব্লাড ভেসেলটাকে রিপেয়ার করতে পারে। নাম্বার 6 ইজ দ্য কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস আমরা পড়েছিলাম ডাব্লিউবিসি তে, যে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্সের দিকে যদি ডাব্লিউবিসি যায় তাকে বলছে কেমোট্যাক্সিস। তাহলে এই কেমোট্যাক্সিসের যে মেকানিজমটা, এটা আমাদের প্লেটলেটেও করতে পারে, এই জন্য এটা হচ্ছে একটা ফাংশন অফ প্লেটলেট। নাম্বার 7 ইজ দ্য এনজিওজেনেসিস। এনজিওজেনেসিস, আমরা জেনেসিস মিন্স জানি যে তৈরি হওয়া, তাই না? নতুন করে তৈরি করা। এনজিও মানে কি? এনজিও মানে ব্লাড ভেসেল। তাহলে এনজিওজেনেসিস মানে নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি করা। সো ফরমেশন অফ নিউ এন্ডোথেলিয়াল সেল, তার মানে কি এন্ডোথেলিয়াল সেল কোথায় থাকে? আমরা জানি ব্লাড ভেসেলের যে লাইনিং এপিথেলিয়াম তাকে বলে হচ্ছে এন্ডোথেলিয়াম। তাহলে প্লেটলেটের কাজ হচ্ছে নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি করা, এবং একে আমরা বলছি angiogenesis. So these are the function of platelet. So আমি আবার রিপিট করছি, প্লেটলেটের ফাংশন কি? নাম্বার 1 or সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে it helps in each steps of hemostasis. Each step of hemostasis. This is not homeostasis. আমরা হোমিওস্ট্যাসিস পড়েছিলাম। হোমিওস্ট্যাসিস কি ছিল? হোমিওস্ট্যাসিস ছিল হচ্ছে যে মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন, এটাকে বলেছিলাম আমরা হোমিওস্ট্যাসিস। কিন্তু এটা সেই হোমিওস্ট্যাসিস কিন্তু এটা না। এটা কি? এটা হচ্ছে হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস, ওকে? সো ইট ইজ হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস আমরা ডিটেইলস পড়বো। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছো যে নো সাউন্ড। তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ না? আমাকে একটু আবার জানাও যে তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ না? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, জানিয়েছে পাচ্ছি। তাহলে আমরা কি করছি? আমাদের ফার্স্ট ফাংশন কি প্লেটলেটের? সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন। আমি বলেছিলাম যে ইম্পর্টেন্ট ফাংশনটা সবসময় আগে বলতে হয়। তাহলে ইম্পর্টেন্ট ফাংশনের কোনটা আমরা সবার আগে বলবো? ইট হেল্পস ইন ইচ স্টেপ অফ হিমোস্ট্যাসিস, নট হোমিওস্ট্যাসিস, হিমোস্ট্যাসিস।
Number 2 is the it acts on clot retraction. Number 3 is the phagocytosis. Number 4 is the storage and transport of serotonin and histamine. HT is called serotonin. Serotonin and histamine. Number 5 is the repair of vessel wall by platelet-derived growth factor. Repair of vessel wall by platelet-derived growth factor. Number 6 is the chemotaxis. Number 7 is the angiogenesis, যেটা হচ্ছে formation of new endothelial cell, তার মানে formation of new blood vessel. So these are the function of platelet. So it is very very important question. তোমাদের written আসে বাই ধরা হয় what are the function of platelet. Now platelet disorders, আমরা যেমন WBC disorder পড়েছিলাম যে কাউন্ট বেড়ে যায় আবার কাউন্ট কমে যায়, ঠিক সেরকম প্লেটলেটেরও কাউন্ট বেড়ে যেতে পারে কমে যেতে পারে। তাদেরকে কি বলছি আমরা, যদি বেড়ে যায় তার নাম হচ্ছে থ্রম্বোসাইটোসিস, যদি প্লেটলেটের কাউন্ট 4 লাখের বেশি হয়ে যায়, আর যদি থ্রম্বোপেনিয়া কি, যদি প্লেটলেটের কাউন্ট 1.5 লাখের কমে যায়। ঠিক আছে, তাহলে থ্রম্বোসাইটোসিস কখন কখন হয় আমরা দুই একটা জিনিস একটু জানবো, যে হিমোলাইটিক অ্যানিমিয়া। হ্যাঁ, হিমোলাইটিক অ্যানিমিয়া কি জিনিস, যে অ্যানিমিয়া আমরা জানি যে হিমোগ্লোবিনের কাউন্ট কমে যাবে, নরমালের থেকে নিচে নেমে যাবে অ্যানিমিয়া, তাহলে হিমোগ্লোবিন কাউন্ট কমে যায়। হিমোলাইটিক মানে কি, আরবিসি ভেঙে যাওয়ার জন্য হয়, সেটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। এটার জন্য হতে পারে পোস্ট স্প্লেনেকটমি, পোস্ট মানে পরে, স্প্লেনেকটমি মানে স্প্লিনটা কেটে ফেলা। স্প্লিন কি জিনিস, স্প্লিন হচ্ছে আমাদের একটা অর্গান, এটার নাম হচ্ছে প্লিহা, বাংলায় বলি আমরা প্লিহা। অনেক সময় স্প্লিনটাকে আমাদের কেটে ফেলতে হয় যদি কোনো ডিজিজ হয়, হয়তো স্প্লিনটা অনেক বড় হয়ে গেছে এরকম এমন কোনো ডিজিজে আমাদের কি করে, আমাদের হচ্ছে স্প্লিন কেটে ফেলা লাগে, সেটার নাম হচ্ছে স্প্লেনেকটমি। তাহলে যদি কখনো স্প্লেনেকটমি করা হয় তখনও কিন্তু আমাদের প্লেটলেটটার কাউন্টিংটা কি হবে, বেড়ে যাবে। আর কি হতে পারে, প্রথমটা ছিল প্রাইমারি উইথ ডিসফাংশন, যদি কোনো ডিসফাংশন হয় তাহলে হতে পারে পোস্ট স্প্লেনেকটমি, হতে পারে হিমোলাইটিক অ্যানিমিয়ার জন্য হতে পারে। আরেকটা কি হতে পারে, অ্যাকুইট হিমোরেজ এন্ড সার্জারি। অ্যাকুইট হিমোরেজ মানে হচ্ছে, অ্যাকুইট মানে যেটা খুব রিসেন্ট হয়েছে, রিসেন্ট। ওকে, তাহলে হিমোরেজ মানে হচ্ছে ব্লিডিং, তাহলে রিসেন্ট কোনো ব্লিডিং এবং সার্জারি। আমরা জানি যে সার্জারি করতে গেলে, অপারেশন করতে গেলে অবশ্যই কিছু ব্লিডিং হবে, তাহলে এই সব ক্ষেত্রে আমাদের কি হতে পারে, প্লেটলেটের কাউন্টটা বেড়ে যেতে পারে। আর কখন কমে যেতে পারে থ্রম্বোসাইটোপিনিয়া, আইটিপি। আইটিপি মানে হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এটা একটা ডিজিজের নাম। এই ডিজিজ হলে আমাদের প্লেটলেট অথবা থ্রম্বোসাইটের পরিমাণটা কমে যায়। এটা হচ্ছে চিলড্রেনের মেনলি হয়, অনেক সময় ইয়াংদেরও হতে পারে ক্রনিক ডিজিজে। ওকে, অ্যাকুইট ইন চিলড্রেন মানে হচ্ছে বাচ্চাদের এটা খুব অল্প সময় ডেভেলপ করে ফেলে, আর অন্যদের হতে পারে। এছাড়া কোনো ড্রাগ রিয়াকশন, কোনো ওষুধের যদি কোনো রিয়াকশন হয় তাহলে বলছি আমরা ড্রাগ রিয়াকশন থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। আর কি হতে পারে, হেপারিন। আবার বলছো, আমি আরেকবার রিপিট করব, আমি একটু এটা শেষ করে নিই। হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া। হেপারিন হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা হচ্ছে আমাদের বডিতে কি করে, অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, মানে কোয়াগুলেশন, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। তাহলে এই হেপারিন যদি হচ্ছে আমাদের বডিতে দেয় তখনও আমাদের থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। এছাড়া ডিআইসি এন্ড টিটিপি। ডিআইসি মিন্স disseminated intravascular coagulation, disseminated intravascular coagulation, ঠিক আছে। আর টিটিপি হচ্ছে থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। ওকে, তাহলে আমরা আবার বলছি থ্রম্বোসাইটোপেনিয়া কখন হবে। থ্রম্বোসাইটোপেনিয়া মানে হচ্ছে থ্রম্বোসাইটের কাউন্ট কমে যাওয়া। কখন হবে, আইটিপি। আইটিপি মানে হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। ইডিওপ্যাথিক মানে যেটার কারণ জানা যায় নাই, থ্রম্বোসাইটোপেনিক মানে হচ্ছে থ্রম্বোসাইট রিলেটেড, পারপুরা মানে হচ্ছে আমরা পড়বো পরে, পারপুরা মানে হচ্ছে আমাদের স্কিনে অনেক সময়, স্কিনের নিচে অনেক সময় ব্লিডিং হয়, তাকে বলছি পারপুরা, আমরা ডিটেইলস পড়বো পরে। তাহলে আইটিপি তে কমে যাবে, এটার নাম হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এছাড়া কোনো ড্রাগ রিয়াকশন, যদি কোনো ওষুধের কোনো রিয়াকশন হয় তাহলে হতে পারে। হেপারিন যদি আমরা দেই কখনো কোনো ট্রিটমেন্টের জন্য তখন হতে পারে, অথবা ডিআইসি টা হতে পারে। ডিআইসি মানে হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ডিসেমিনেটেড মানে সম্পূর্ণ জায়গাটা ছড়িয়ে যাবে,
ইন্ট্রাভাস্কুলার মানে ভেসেলের ভেতরে, কোয়াগুলেশন মানে রক্ত জমাট বাঁধা। নর্মালি আমাদের ব্লাড ভেসেলের ভেতরে কখনো রক্ত জমাট বাঁধে না, সবসময় ব্লাডটা কি হবে, ফ্লো করবে, তাই না? কিন্তু যদি এমন কোনো কন্ডিশন হয় যে আমাদের ভেসেলের ভেতরে ব্লাডটা জমে যাচ্ছে এবং সেটা যদি অনেক বড় এরিয়া মানে প্রায় অলমোস্ট অল সারা বডিতেই হতে থাকে, তখন সেটাকে আমরা বলছি ডিসেমিনেটেড। তো সেই অসুখটার নাম হচ্ছে ডিআইসি অথবা ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ওকে, তাহলে আমার মনে হয় তোমরা এই স্লাইডটা সবাই ধরতে পেরেছো। তবে এটা জানার জন্য এটা খুব বেশি আসে না রিটেনে, মাঝে মাঝে আমরা বাই বাই ধরি। ওকে, এরপরে আসছি আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক অফ প্ল্যাটিলেট ইজ হিমোস্ট্যাসিস। আমি আগে বলেছিলাম যে হিমোস্ট্যাসিস এর প্রত্যেকটা স্টেপে কাজ করে প্ল্যাটিলেট। তাহলে এখন আমরা আসছি যে হিমোস্ট্যাসিস জিনিসটা কি। So the definition is very very important. Hemostasis definition is continuous arrest of bleeding by normal physiological process when a small blood vessel is ruptured. আচ্ছা, আমরা হচ্ছে আবার একটু বলছি, আমি একটু একটা মেসেজ আসছিল এজন্য দেখছিলাম। যাই হোক, hemostasis means it is spontaneous arrest of bleeding by normal physiological process when a small vessel is ruptured. আমি এটাকে এর মিনিংটা বলে দিচ্ছি। স্পন্টেনিয়াস মানে একা একাই, অ্যারেস্ট কি, আমাদেরকে পুলিশ যেমন যখন অ্যারেস্ট করে তখন কি হয়, আমরা হাত তুলি, তাই না? নড়াচড়া করবো না, কোনো কাজ করবো না, দিস ইজ কল্ড অ্যারেস্ট মানে বন্ধ করা। তাহলে স্পন্টেনিয়াস অ্যারেস্ট মানে একা একাই বন্ধ করে দিবে। কি বন্ধ করে দিবে? অফ ব্লিডিং, যে আমাদের ব্লিডিং হচ্ছিল সেটা স্পন্টেনিয়াস সে অ্যারেস্ট করে দিবে, বন্ধ করে দিবে। কিভাবে? বাই নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে আমাদের স্পন্টেনিয়াসলি বন্ধ করে দিবে এই ব্লিডিংটা। কখন? when a small vessel is ruptured। তাহলে যদি একটা ছোট ব্লাড ভেসেল রাপচার হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন হচ্ছে একা একাই আমাদের এই ব্লিডিংটাকে অ্যারেস্ট করে দিবে নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে। একেই বলছি আমরা হিমোস্ট্যাসিস। তাহলে এই ডেফিনেশনের ভিতরে কি কি জিনিস ইম্পর্টেন্ট বলতে হবে? একটা হচ্ছে স্পন্টেনিয়াস মানে একা একাই, কারোর সাহায্য ছাড়াই। ওকে, আর কি? আর হচ্ছে এটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে হবে, ব্লিডিংটা বন্ধ করাটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে হবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, when a small blood vessel rupture, মানে ছোট ব্লাড ভেসেল যদি রাপচার হয় তখনই হচ্ছে স্পন্টেনিয়াস অ্যারেস্ট করতে পারবে। যদি অনেক লার্জ ভেসেল রাপচার হয়ে যায় তখন কিন্তু একা একা স্পন্টেনিয়াস সে করতে পারবে না, তখন কিন্তু আদার সাইড থেকে আমার কিছু হেল্পের দরকার হতে পারে লার্জ ভেসেলের ক্ষেত্রে। সুতরাং আমার এই ডেফিনেশনের ভেতরে আমার ইম্পর্টেন্ট কথা হচ্ছে একা একাই তারা ব্লিডিংটাকে অ্যারেস্ট করতে পারবে নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে, এবং যখন একটা ছোট ব্লাড ভেসেল রাপচার হবে তখনই। বড় ভেসেল রাপচার হলে কিন্তু সে একা একা পারবে না। ওকে, তাহলে এই হচ্ছে আমার হিমোস্ট্যাসিসের ডেফিনেশন। নাও হোয়াট আর দ্য মেকানিজম? আমরা পড়েছিলাম যে হিমোস্ট্যাসিসের প্রত্যেকটা স্টেপে কে হেল্প করছে? প্ল্যাটিলেট হেল্প করছে। তাহলে স্টেপ মিন্স মেকানিজম। তাহলে এই যে স্পন্টেনিয়াস অ্যারেস্ট করবে ব্লিডিংটা, এটার কিছু মেকানিজম আছে। তাহলে মেকানিজম গুলো কি? নাম্বার 1, টোটাল 4টা মেকানিজম আছে। নাম্বার 1 হচ্ছে ভাস্কুলার কনস্ট্রিকশন, তার মানে কি? ভেসো কনস্ট্রিকশন, ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে যাবে, এটা হচ্ছে নাম্বার 1 মেকানিজম, যে ভেসো কনস্ট্রিকশন। তারপরে হচ্ছে নাম্বার 2, প্ল্যাটিলেট প্লাগ ফরমেশন অফ প্ল্যাটিলেট প্লাগ। নাম্বার 3, formation of blood clot. Number 4, fibrous organization or disorganization of blood clot. তাহলে মেকানিজমে আমাদের এটাকে মেকানিজমও বলতে পারি অথবা ইভেন্টও বলতে পারি। তুমি একটু লিখে নাও, এটাকে অনেক সময় ইভেন্টস অফ হিমোস্ট্যাসিসও বলা হয়। ওকে, তাহলে ইভেন্টসও বলতে পারি যে আমরা। তাহলে কয়টা ইভেন্টে কাজ করবে হিমোস্ট্যাসিস? টোটাল 4টা ইভেন্ট। নাম্বার 1 ইজ দ্য ভেসোকনস্ট্রিকশন। এই ইভেন্টগুলো আমাদেরকে পর পর বলতে হবে। কেন? কারণ প্রথমের ইভেন্টটা সাথে সাথে হবে, তারপরের ইভেন্টটা তার পরে হবে, এইভাবে করে পর পর এক একটা ইভেন্ট হয়, এই জন্য আমাদেরকে পর পর বলতে হবে। সো নাম্বার 1 ইজ দ্য ভেসোকনস্ট্রিকশন, নাম্বার 2 ইজ দ্য formation of platelet plug, number 3 is the formation of blood clot, and number 4 is the fibrous organization or disorganization of
ব্লাড ক্লট। এখন এই যে মেকানিজম গুলো আমরা বলছি, এই মেকানিজম গুলারও আমাদের একটু ডিটেলস জানতে হবে। তাহলে ভেসোকনস্ট্রিকশন কেন হচ্ছে? হঠাৎ করেই যদি আমার একটা ব্লাড ভেসেল কেটে যায়, যদি একটা ছোট ব্লাড ভেসেল কেটে যায়, তখন হবে কি সাথে সাথে আমাদের এই ব্লাড ভেসেলটা কি হবে? কনস্ট্রিকশন করবে। তাহলে এই কনস্ট্রিকশন করার মেকানিজমটা কি? মেকানিজম আবার তিনটা মেকানিজম আছে। একটা হচ্ছে লোকাল মায়োজেনিক স্পাজম। মায়োজেনিক মানে মাসেল রিলেটেড, লোকাল মানে যে জায়গাটা কেটেছে সেই জায়গা। ওকে, তাহলে লোকাল মায়োজেনিক স্পাজম মিন্স হচ্ছে লোকালি যে মাসেল গুলা, সেই মাসেল গুলা তো তখন কি হচ্ছে? ব্যথা পাচ্ছে। যখন আমার হাত কেটে যায় তখনই তো হচ্ছে আমার একটা ব্লাড ভেসেল কেটে যাবে, তাই না? তখন আমাদের কি হয়? আমরা ব্যথা পাই না? তাহলে এই ব্যথা পাওয়ার জন্য মাসেল গুলা কি স্পাজম হচ্ছে। স্পাজম মিন্স হচ্ছে তাদের নর্মাল যেই কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা থাকে না। তাহলে এই লোকাল মাসেলের স্পাজমের জন্য আমাদের কি হয়? ড্যামেজ হয়ে যায় মাসেল গুলা, যার জন্য এই ড্যামেজ কজেস ট্রান্সমিশন অফ অ্যাকশন পোটেনশিয়াল causes vessel constriction। তার মানে এই যখন মাসেলটা ড্যামেজ হচ্ছে, এই ড্যামেজ হওয়ার জন্য তারা কি করছে? অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সমিট করে ভেসেল কনস্ট্রিকশন করছে। আমরা জানি যে কোনো মাসেল মুভমেন্টে, যে কোনো মাসেল মুভমেন্টের জন্য আমাদের কি প্রয়োজন? একটা স্টিমুলেশন প্রয়োজন। এবং এই স্টিমুলেশনটা কিভাবে পাস করে? অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে। তাহলে এখানেও যেহেতু ভেসেলটাকে কনস্ট্রিকশন করতে হবে, তাহলে মাসেলের মুভমেন্ট দরকার। এই মুভমেন্টের জন্য আমাদের অ্যাকশন পটেনশিয়াল প্রয়োজন। এই অ্যাকশন পটেনশিয়ালটা কোথা থেকে তৈরি হলো? এই মাসেল গুলা যখন ড্যামেজ হয়, যখন হচ্ছে একটা কাট ইনজুরি হবে, কোনো একটা কেটে যাবে, তখন যে মাসেল গুলা ড্যামেজ হবে, সেই ড্যামেজের জন্য তারা অ্যাকশন পটেনশিয়ালটাকে ট্রান্সমিট করতে পারে। এবং এই ট্রান্সমিশন অফ অ্যাকশন পটেনশিয়ালের জন্যই আমাদের কি হবে? আমাদের লোকাল মায়োজেনিক ভাস্কুলার কনস্ট্রিকশন হবে। ভাস্কুলার কনস্ট্রিকশন, একজন কোয়েশ্চেন করেছে ভাস্কুলার স্পাজম অর ভেসোকনস্ট্রিকশন কি সেম? নো, ভাস্কুলার স্পাজম মানে হচ্ছে ভেসেলের একটা কষ্টকর দিক, স্পাজম, ঠিক আছে? আর ভেসোকনস্ট্রিকশন হচ্ছে ভেসেল হচ্ছে সংকোচন হওয়া। তাহলে ভেসেল সংকোচন হওয়ার জন্য সবসময় যে তোমার পেইন অথবা কোনো ব্যথা, কোনো একটা সমস্যার দরকার পড়বে তা না, নর্মালি ভেসোকনস্ট্রিকশন হতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা মায়োজেনিক স্পাজম, আমরা ভাস্কুলার স্পাজম বলছি না, এটা আমরা বলছি মায়োজেনিক স্পাজম, মানে মাসেলটা এখানে কষ্টে আছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল নাম্বার এ। নাম্বার বি হচ্ছে লোকাল অটোকয়েড ফ্যাক্টর ফ্রম দ্য ট্রমাটাইজড টিস্যু অ্যান্ড প্ল্যাটিলেট। লোকাল অটোকয়েড ফ্যাক্টরস ফ্রম দ্য ট্রমাটাইজড টিস্যু অ্যান্ড প্ল্যাটিলেট such as 5-HT, endothelin and thromboxane A2। তার মানে কি? লোকাল অটোকয়েড ফ্যাক্টর, লোকালি কিছু অটোকয়েড ফ্যাক্টর রিলিজ হবে কাদের থেকে? ট্রমাটাইজ টিস্যু। ট্রমাটাইজ মিন্স হচ্ছে যেই টিস্যুটা আমার আঘাতপ্রাপ্ত, দ্যাট ইজ কল্ড ট্রমাটাইজ। যে টিস্যুটা আঘাত পায় সেটাকে বলছি আমরা ট্রমাটাইজ। তাহলে ট্রমাটাইজ টিস্যু যে কেটে গেল, এই জন্য যে ট্রমাটাইজ টিস্যুটা আছে, এই টিস্যুটা থেকে কিছু লোকাল অটোকয়েড, তার মানে হচ্ছে লোকালি কিছু আমার কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়। শুধু টিস্যু না, যে প্ল্যাটিলেট আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, তার থেকেও রিলিজ হবে। সেই রিলিজের জিনিসগুলা কি কি? রিলিজের জিনিস হচ্ছে সেরোটোনিন, 5-HT ইজ কল্ড সেরোটোনিন, এন্ডোথেলিন এন্ড থ্রম্বোক্সিন A2। এইগুলা রিলিজ হয়। এই রিলিজ হওয়ার জন্য এরা কি করে? আমাদের ভাস্কুলার কনস্ট্রিকশন করবে। ওকে, তাহলে ভাস্কুলার কনস্ট্রিকশন করবে কারা কারা? থ্রম্বোক্সিন A2 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট chemicals which causes vascular constriction। ওকে, তাহলে এগুলা কোথা থেকে পেলাম আমরা? এগুলো আমরা পেলাম যে লোকাল যে ট্রমাটাইজড টিস্যু এবং প্ল্যাটিলেটের মাধ্যমে। এছাড়া আরেকটার জন্য আমাদের ভাস্কুলার কনস্ট্রিকশন হবে, তার নাম হচ্ছে নার্ভাস রিফ্লেক্স। নার্ভাস রিফ্লেক্সটা কি? ইনিশিয়েটেড বাই পেইন। তাহলে এই যে আমাদের কেটে গেলে যে ব্যথাটা হয়, এই ব্যথাটার জন্য নার্ভের একটা রিফ্লেক্সের জন্য সাথে সাথে আমার ব্লাড ভেসেল কি হবে? কনস্ট্রিকশন হয়ে যাবে। So these are the mechanism of vascular constriction। এটা হচ্ছে প্রথম mechanism of hemostasis। এরপরেও যদি আমার ব্লাড ব্লিডিংটা বন্ধ না হয়, তখন সেকেন্ড মেকানিজমে যাবে। কি সেকেন্ড মেকানিজম? ফরমেশন অফ প্ল্যাটিলেট প্লাগ। প্লাগ মানে কি? প্লাগ যেমন হচ্ছে বোতলে আমাদের একটা কি থাকে? ছিপি থাকে, ঢাকনা থাকে না? ঠিক সেরকম প্লাগ মানে হচ্ছে একটা ঢাকনা। এই ঢাকনাটা কে তৈরি করে? প্ল্যাটিলেট তৈরি করে। আমরা নেক্সটে আসছি কিভাবে আমাদের ফরমেশন অফ প্ল্যাটিলেট প্লাগটা সম্ভব হচ্ছে। Number 2 mechanism is formation of platelet plug.
প্ল্যাটিলেট প্রথমে কি হবে, অ্যাডহেশন হবে। অ্যাডহেশন মানে কি, শক্তভাবে লাগা। আমরা জানি যে আঠাকে বলে অ্যাডহেসিভ বলে না, অ্যাডহেসিভ মানে কি শক্তভাবে লেগে যায়, আঠার কাজ কি শক্ত বা করে লেগে যাওয়া। তাহলে প্ল্যাটিলেটটা কি হবে, প্রথমে অ্যাডহেশন হবে, ঠিক আছে। তাহলে অ্যাডহেশনটা কিভাবে হচ্ছে আমরা একটু এখানে একটু পড়ি, রিডিং করি। ভাস্কুলার ইনজুরি causes exposure of subendothelium. When subendothelium is exposed, von Willebrand factor connect with collagen and platelet and causes platelet adhere to the collagen fiber in the vascular wall or even damage endothelial wall. মানে আমি বলছি, কি বলতে চাচ্ছি এখানে, যখন একটা ভাস্কুলার ইনজুরি হবে, তার মানে একটা ব্লাড ভেসেল যখন ইনজুরি হবে, ধরো কেটে গেল, তখনই তো ইনজুরি হয়, মানে ড্যামেজ হলো, তখন কি হয়, এক্সপোজার অফ সাব এন্ডোথেলিয়াম। হোয়াট ইজ সাব এন্ডোথেলিয়াম? এন্ডোথেলিয়াল সেল হচ্ছে লাইনিং অফ দি ব্লাড ভেসেল, দিজ আর দ্য এন্ডোথেলিয়াম। তাহলে এন্ডোথেলিয়ামের, সাব এন্ডোথেলিয়াম বলতে কি বোঝায়, এন্ডোথেলিয়ামের নিচেই যে পোর্শনটা থাকে তাকে বলা হয় সাব এন্ডোথেলিয়াম। তাহলে যখন হচ্ছে নর্মালি আমার একটা ব্লাড ভেসেল যখন নর্মাল থাকে, তখন কিন্তু এন্ডোথেলিয়ামের নিচের যে পোর্শনটা সাব এন্ডোথেলিয়াম কিন্তু কখনো এক্সপোজ হয় না। কার এক্সপোজ হয় না? প্ল্যাটিলেটের এক্সপোজ হয় না। কেন? কারণ প্ল্যাটিলেট তো আমার ব্লাড ভেসেলের ভেতরে থাকে, আর ব্লাড ভেসেলকে কভার করে আছে আমার হচ্ছে ভেসেল ওয়াল, এবং এই ওয়ালের লাইনিং এ আছে আমার হচ্ছে এন্ডোথেলিয়াম। তাহলে যখন হচ্ছে একটা ব্লাড ভেসেল ইনট্যাক্ট থাকবে, তখন কিন্তু প্ল্যাটিলেট গুলা আমার সাব এন্ডোথেলিয়ামের সাথে কখনো এক্সপোজ হবে না। এক্সপোজ মানে কি, তার সাথে দেখা সাক্ষাৎ হওয়া, তাই না, তার সংস্পর্শে আসা। সেটা হওয়ার কথা না যদি আমার একটা ব্লাড ভেসেল ইনট্যাক্ট থাকে, কোনো ইনজুরি না থাকে। কিন্তু যখনই হচ্ছে কোনো ইনজুরি হবে, তখনই প্ল্যাটিলেট গুলা কি হবে, আমার এই সাব এন্ডোথেলিয়ামের সাথে এক্সপোজড হয়ে যাবে। তখন সাব এন্ডোথেলিয়ামের ভেতরে আবার কি থাকে, একটা ভন উইলবার ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর থাকে। এই ফ্যাক্টর এবং কোলাজেন, এই সব কিছু সাব এন্ডোথেলিয়ামের এখানে অনেক কোলাজেন থাকে। দেখো এই যে ফাইবার গুলো, এই যে দাগ দাগ গুলা দেখা যাচ্ছে, এই দাগ দাগ গুলাকে আমরা বলছি কোলাজেন ফাইবার, ঠিক আছে। এই যে কালো কালো আমি দেখাচ্ছি কার্সর দিয়ে, এরা হচ্ছে কোলাজেন ফাইবার। তাহলে যখনই একটা হচ্ছে ব্লাড ভেসেল কেটে যাবে, তখনই প্ল্যাটিলেট গুলা, দিজ আর দ্য প্ল্যাটিলেট, আমি ছবি দেখাচ্ছি, দেখো ছবিতে এই গোল গোল ছোট ছোট এগুলার নাম হচ্ছে প্ল্যাটিলেট। এই প্ল্যাটিলেট গুলা যখন, এই যে এখানে একটা কাট ইনজুরি দেখা যাচ্ছে, কেটে গেছে, যখন কেটে যায় তখন প্ল্যাটিলেট গুলা এক্সপোজ হয় সাব এন্ডোথেলিয়ামের যে ফাইবার গুলো আছে, কোলাজেন ফাইবার, এবং এখানে একটা ফ্যাক্টর থাকে তার নাম হচ্ছে ভন উইলব্যান্ড ফ্যাক্টর, এইগুলার সাথে কি হয়, এক্সপোজ হয়। তার মানে কি, এর সামনাসামনি সংস্পর্শে আসে। আসার পরে কি হবে, দেন দেন কজেস প্ল্যাটিলেট অ্যাডহেয়ার টু কোলাজেন ফাইবার, এবং যখনই এরা এক্সপোজ হয়, তখনই তারা কি করে, এই কোলাজেনের সাথে প্ল্যাটিলেটটা হচ্ছে অ্যাডহেয়ার করে রাখবে, মানে কি, অ্যাডহেশন করে রাখবে, শক্ত করে লেগে যাবে। তখন হচ্ছে এরা হচ্ছে ভাস্কুলার ওয়ালের সাথে, ড্যামেজ ওয়ালের সাথে, এন্ডোথেলিয়াল ওয়ালের সাথে কি করবে, প্ল্যাটিলেট গুলো শক্ত হয়ে লেগে যাবে। কিন্তু নর্মালি যদি কোনো ইনজুরি না থাকে, তাহলে কিন্তু কখনোই প্ল্যাটিলেট এই ভেসেল ওয়ালের সাথে কখনোই শক্তভাবে লেগে থাকবে না। কারণ আমরা জানি যে সেলগুলা কোন দিক দিয়ে যায়, সেন্ট্রালি যায়, তাই না। তারা কিন্তু ভেসেল ওয়ালের সাথে লাগে না। ডাব্লিউবিসি, আরবিসি এবং প্ল্যাটিলেট এরা হচ্ছে একটা ব্লাড ভেসেলের সেন্টার দিয়ে যায়, তারা কখনোই ভেসেল ওয়ালের সাথে লেগে যায় না। কিন্তু যখনই কোনো অ্যাবনর্মালিটি তৈরি হবে, এখানে অ্যাবনর্মালিটি কি হয়েছে, একটা কাট ইনজুরি, এই দেখো এই জায়গাটা কেটে গেছে, তাই না। এই কাট ইনজুরি যখন হবে, তখন সেই প্ল্যাটিলেট গুলা এক্সপোজ হবে আমাদের কোলাজেন ফাইবার এবং হচ্ছে ভন উইলার ফ্যাক্টর, এদের জন্য এক্সপোজ হওয়ার জন্য কি হবে, প্ল্যাটিলেটটা ব্লাড ভেসেল ওয়ালের সাথে শক্তভাবে লেগে যাবে। একেই বলছি আমরা প্ল্যাটিলেট অ্যাডহেশন। এবার আমি পরের স্লাইডে যাচ্ছি। এই এর পরের পোর্শনটার নাম হচ্ছে প্ল্যাটিলেট অ্যাক্টিভেশন। এই সবগুলাই কিন্তু প্ল্যাটিলেট প্লাক ফরমেশনের স্টেপ। যখনই হচ্ছে প্ল্যাটিলেটটা হচ্ছে আমার অ্যাডহেশন হয়ে লেগে যাবে ব্লাড ভেসেল ওয়ালের সাথে, তখনই প্ল্যাটিলেট কি হবে, অ্যাক্টিভেশন হবে। নরমালি প্ল্যাটিলেট কিন্তু অ্যাক্টিভেটেড থাকে না। যখনই সে কোনো একটা ইনজুরিতে কোনো ভেসেল ওয়াল কেটে যাবে, ব্লিডিং হবে, তখনই সে অ্যাক্টিভেটেড হবে। কিভাবে অ্যাক্টিভেটেড হয়, প্ল্যাটিলেট ইমিডিয়েটলি, যখনই প্ল্যাটিলেট ব্লাড ভেসেলের সাথে লাগবে, এক্সপোজ কোলাজেনের সাথে লাগবে, তখনই তারা ইমিডিয়েটলি তাদের চেঞ্জ করবে ওন ক্যারেক্টারিস্টিক ড্রাস্টিক্যালি, খুবই ড্রাস্টিক্যালি তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলা চেঞ্জ করে ফেলবে প্ল্যাটিলেট। কি কি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করে, দে বিগিন টু সোয়েল, তারা হচ্ছে ফুলে যেতে থাকবে, সোয়েলিং হতে থাকবে। দে অ্যাজিউম ইরেগুলার ফর্মস, তারা হচ্ছে ইরেগুলার শেপ হয়ে যাবে। উইথ নিউমেরাস ইরাডিয়েটিং সিউডোপোর্টস, অনেকগুলা সিউডোপোর্ট তারা হচ্ছে চারিদিক থেকে বের করে দিবে।
সিউডোপোড মানে হচ্ছে ক্ষণপদ, তার স্ট্রাকচারের তার যে শেপটা থাকে সেই শেপটা বিভিন্ন রকমের ক্ষণপদ দিয়ে চারিদিক দিয়ে তারা হচ্ছে তাদের ড্রাস্টিক্যালি ইয়েটাকে, তার যে স্ট্রাকচারটাকে সেটাকে চেঞ্জ করে ফেলে। সিউডোপোড প্রোট্রুডিং ফ্রম দেয়ার সারফেস, তাদের সারফেস থেকে বিভিন্ন রকমের সিউডোপোড প্রোট্রুড করবে। প্রোট্রুড মানে হচ্ছে কি, ভেদ করে যাবে। স্টিক টু এক্সপোজ কোলাজেন, স্টিক মানে কি আঠালো, ঠিক আছে, আঠালো হয়ে যাবে। কোলাজেন, এক্সপোজ কোলাজেনের সাথে সে আঠালো হয়ে যাবে এবং এই আঠালোর জন্য সে নিজে তার সাথে শক্ত হয়ে লেগে থাকবে এবং আদার্স প্ল্যাটিলেটের সাথেও সে শক্ত হয়ে লেগে থাকতে পারবে। তাহলে দিজ আর দ্য অ্যাক্টিভেশন অফ প্ল্যাটিলেট। তাহলে অ্যাক্টিভেশনের জন্য কি হবে, যখনই হচ্ছে অ্যাডিশন হবে প্ল্যাটিলেটটা কোলাজেন এবং হচ্ছে আদার ভলিউবল ফ্যাক্টরের সাথে, তখনই তারা ড্রাস্টিক্যালি তাদের নর্মালি যে ক্যারেক্টার থাকে সেগুলো চেঞ্জ হয়ে যায়। কি কি চেঞ্জ হয়, প্ল্যাটিলেট গুলো সোয়েলিং হতে থাকে, বড় হতে থাকে, তাদের সাইজ শেপ গুলো ইরেগুলার হতে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে ক্ষণপদের মতো এরকম এরকম করে সুর তৈরি হয়ে যায়, ঠিক আছে। এবং আরেকটা কি ইম্পর্টেন্ট কথা, তারা হচ্ছে আঠালো হয়ে যায়। তাহলে দিজ আর দ্য প্ল্যাটিলেট অ্যাক্টিভেশন। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে প্রথম প্ল্যাটিলেট প্লাগ ফর্মেশনে আমরা পড়েছি প্ল্যাটিলেট অ্যাডিশন, নেক্সটে পড়লাম প্ল্যাটিলেট অ্যাক্টিভেশন, এরপরে হবে প্ল্যাটিলেট রিলিজ। আগে আমরা ছবি দেখি, দেখো প্ল্যাটিলেট গুলো এরকম সুন্দর সুন্দর গোল গোল ছিল, তাই না? এরপরে দেখো প্ল্যাটিলেট গুলো কেমন তেজরা বেজরা হয়ে গেছে, তাই না? তেমনি স্টার শেপ কেমন কেমন হয়ে গেল। দিজ আর দ্য ড্রাস্টিক্যালি চেঞ্জ দ্য সাইজ এন্ড শেপ। এবং দেখো এই যে কোনা কোনা গুলা হচ্ছে সিউডোপোড, এই সিউডোপোড গুলা প্রোট্রুশন হয়েছে। ওকে, এবার আসি আমরা প্ল্যাটিলেট রিলিজ। আফটার দ্য ফার্স্ট ফেজ অফ অ্যাগ্রিগেশন, দ্য প্রথমে কি হয়, যখন হচ্ছে প্ল্যাটিলেট অ্যাক্টিভেট হলো তারপরে প্রথমে কি হয়, অ্যাগ্রিগেশন হয়। অ্যাগ্রিগেশন মানে হচ্ছে জমায়েত হওয়া, তাই না? আমাদের যদি কোনো হচ্ছে কেউ যদি হচ্ছে কোনো মিটিং ডাকে, তখন কি হয়, অনেক মানুষ সেখানে যায় না, দিস আর কল্ড অ্যাগ্রিগেশন, জমায়েত হওয়া। তাহলে এখানে কারা জমায়েত হবে, এখানে প্ল্যাটিলেট জমায়েত হবে। এই যে প্ল্যাটিলেট একটা ছিল, একটা ধরো এক্সপোজের সাথে অ্যাডিশন হলো, এরা কি করলো, আরো অনেক প্ল্যাটিলেটকে ওই জায়গাটায় জমায়েত করবে। দ্য কন্ট্রাক্টাইল প্রোটিনস ইন দ্য প্ল্যাটিলেট, প্ল্যাটিলেটের ভেতরে কিছু কন্ট্রাক্টাইল প্রোটিন থাকে, তারা কন্ট্রাক্ট করে ফোর্সফুলি, তারা খুব শক্তভাবে কন্ট্রাক্ট করে এবং কজেস রিলিজ অফ গ্র্যানুলস। আমরা প্রথমে বলেছি যে প্ল্যাটিলেটের ভেতরে কিছু গ্র্যানুলস থাকে, যে গ্র্যানুলস গুলা কন্টেইন করে কিছু সাবস্টেন্স, কেমিক্যাল সাবস্টেন্স। তাহলে এই কেমিক্যাল সাবস্টেন্স তো একা একা বের হবে না, একা একা বের হবে না, কিন্তু কেমন করে বের হবে, যদি আমি প্ল্যাটিলেটকে খুব জোরে কন্ট্রাকশন করি, তখনই এর ভেতরে যে কন্টেন্ট গুলা ছিল, কেমিক্যালস গুলা ছিল, সেগুলাই বের হয়ে যাবে। তাহলে এই যে কন্ট্রাকশন করার জন্য কে হেল্প করবে, কন্ট্রাক্টাইল প্রোটিন যেটা প্ল্যাটিলেটের ভেতরে থাকে, তারা হচ্ছে এই কন্ট্রাক্ট করবে এবং কন্ট্রাক্ট করে প্ল্যাটিলেটের এই গ্র্যানুলস এর ভেতরে যেসব জিনিসগুলা থাকে সেইগুলা কি করবে, বের করে দিবে। তাহলে সেই জিনিসগুলোর নাম কি, এডিপি এন্ড থ্রম্বোক্সিন A2। আচ্ছা, তোমরা এখন তোমাদের রোল নাম্বার গুলা আমার মনে হয় সাবমিট করতে শুরু করে দাও। সবার রোল নাম্বার গুলা তোমরা হচ্ছে চ্যাটের মাধ্যমে সাবমিট করা শুরু করো। আমরা পড়া কন্টিনিউ করছি। ওকে, তাহলে কি কি আমার হচ্ছে কন্ট্রাকশনের জন্য, প্ল্যাটিলেট কন্ট্রাকশনের জন্য কি কি সাবস্টেন্স আমার রিলিজ হবে? নাম্বার 1 ইজ দ্য এডিপি এন্ড নাম্বার 2 ইজ দ্য থ্রম্বোক্সিন A2। আমরা আবার ছবিতে দেখি, দেখো ছবিতে এই যে এরকম ডট ডট কিছু জিনিস দেখা যাচ্ছে, দিজ আর দ্য সাবস্টেন্স হুইচ রিলিজ ফ্রম প্ল্যাটিলেট গ্র্যানুলস। ওকে, তাহলে এইভাবে আমাদের হচ্ছে কি হলো, প্ল্যাটিলেট রিলিজ হলো। তাহলে এই প্ল্যাটিলেট রিলিজের পরে আবার কি হবে, প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন হবে। প্রথমেও একটা অ্যাগ্রিগেশন হয়েছিল, কিন্তু সেটা ছিল রিভার্সেবল অ্যাগ্রিগেশন। তার মানে কি, এই অ্যাগ্রিগেশনটা অত শক্ত অ্যাগ্রিগেশন না, মানে শক্ত জমায়েত না। তারা কি করবে, এই অ্যাগ্রিগেশনটা, এই জমায়েতটা আবার ছুটে চলে যেতে পারে, এক জায়গায় অনেকে জমায়েত হলো আবার চলে যেতে পারে, এটা হচ্ছে রিভার্সেবল, মানে আবার পুনরায় আগের জায়গায় ফেরত যেতে পারে। কিন্তু এর পরের যে অ্যাগ্রিগেশনটা হবে আফটার release of some substance ADP and থ্রম্বোক্সিন A2, এরপরে অ্যাগ্রিগেশনটা হবে কি, তোমার হচ্ছে ইরিভার্সেবল, মানে হচ্ছে শক্ত হয়ে থাকবে, এটা আর চেঞ্জ হবে না, অ্যাগ্রিগেশন থেকে তারা চলে যেতে পারবে না, জমায়েত থেকে চলে যেতে পারবে না। তাহলে এই অ্যাগ্রিগেশনটা কিভাবে হচ্ছে, ADP and থ্রম্বোক্সিন A2 in turn act on nearby platelets। এই যে এডিপি এবং থ্রম্বোক্সিন A2 রিলিজ করলো প্ল্যাটিলেট, এরা কি করবে, নিয়ার বাই প্ল্যাটিলেটকে কি করবে, অ্যাক্টিভেট করবে। প্রথমে যেই প্ল্যাটিলেটটা আমার হচ্ছে এন্ডোথেলিয়ামের সাথে অ্যাডহেশন হয়েছিল,
সেই প্ল্যাটিলেটটা প্রথমে অ্যাক্টিভেট হয়েছিল। অ্যাক্টিভেট মানে সোয়েলিং হওয়া, ইরেগুলার সাইজ শেপ, এবং তার ভেতর থেকে কি হলো, গ্র্যানুলস থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হলো, যেমন এডিপি এবং থ্রম্বোক্সিন A2। এই যে রিলিজ হলো এডিপি এবং থ্রম্বোক্সিন A2, এরা আবার কাছাকাছি নিয়ার বাই প্ল্যাটিলেটস, তার মানে কি কাছাকাছি যে প্ল্যাটিলেট গুলো থাকে তাদেরকে আবার অ্যাক্টিভেট করতে হেল্প করে। তারা কি করে, দে কজ দ্য প্ল্যাটিলেটস টু অ্যাডহেয়ার অন দ্য অরিজিনালি অ্যাক্টিভেটেড প্ল্যাটিলেট। প্রথমে যে প্ল্যাটিলেটটা অ্যাক্টিভেট হয়েছিল তার কাছে হচ্ছে এটা প্রথমে যে অ্যাক্টিভেট হয়েছিল তার কাছে হচ্ছে আদার্স প্ল্যাটিলেট গুলাকে অ্যাডহেয়ার মানে তাদের সাথে হচ্ছে আঠা দিয়ে যুক্ত করার চেষ্টা করবে। তাহলে এই যে অনেকগুলা প্ল্যাটিলেটকে তার কাছাকাছি প্ল্যাটিলেট গুলাকে নিয়ে এসে জমায়েত করছে, এটাকে বলছি আমরা অ্যাগ্রিগেশন, এবং এই অ্যাগ্রিগেশনটা হবে ইরিভার্সিবল অ্যাগ্রিগেশন। তার মানে এইখান থেকে এই জমায়েত থেকে প্ল্যাটিলেট গুলো আর ছুটে যেতে পারবে না। সো দিস এই যে অ্যাগ্রিগেশন হয়ে যে জিনিসটা তৈরি হলো সেটার নাম হচ্ছে প্ল্যাটিলেট প্লাগ ফর্মেশন। এই দেখো, এই যে আমি ছবিতে দেখাচ্ছি, এই যে একটা কেটে গেছে ব্লাড ভেসেল, এই জায়গাটায়, এই কাটা জায়গাটায় যেমন বোতলের একটা ছিপি দিয়ে আমরা বন্ধ করি, মুখ দিয়ে বন্ধ করি, ঠিক সেরকম এই কাটা জায়গাটা বন্ধ করছে কি দিয়ে, একটা হচ্ছে প্ল্যাটিলেট প্লাগ দিয়ে, প্ল্যাটিলেটের একটা ছিপি দিয়ে এই জায়গাটা বন্ধ করে দিচ্ছে। তার কারণটা কি? কারণ এই কাটা জায়গা দিয়ে ব্লিডিং হবে, এই ব্লিডিংটা বন্ধ করার জন্য এই জায়গাটা একটা ছিপি তৈরি করছে, এবং এই ছিপিটা তৈরি করছে কি, প্ল্যাটিলেট। সুতরাং এটাকে আমরা বলছি ফর্মেশন অফ প্ল্যাটিলেট প্লাগ। দিস ইজ ব্লাড ভেসেল, এটা হচ্ছে ব্লাড ভেসেল ইনার পোর্শন, এটা একটা ওয়াল, এটা আরেকটা ওয়াল। এই ওয়ালটা কেটে গিয়েছিল, এই কাটা জায়গায় প্ল্যাটিলেট তার প্লাগ ফর্মেশন করে, একটা ছিপি ফর্মেশন করে এই কাটা জায়গাটাকে বন্ধ করার চেষ্টা করছে। সো দিস ইজ দ্য ফর্মেশন অফ প্ল্যাটিলেট প্লাগ। এরপরের স্টেপ আসছে ব্লাড কোয়াগুলেশন। এরপরের স্টেপ নাম্বার 3, আমরা যখন মেকানিজম অফ হিমোস্ট্যাসিস পড়ছিলাম, প্রথম মেকানিজম ছিল হচ্ছে ভাস্কুলার কনস্ট্রিকশন, সেকেন্ড মেকানিজম ফর্মেশন অফ প্ল্যাটিলেট প্লাগ, নাম্বার 3 মেকানিজম ইজ ফর্মেশন অফ ব্লাড ক্লট। এই ব্লাড ক্লটটাকে বলছি আমরা ব্লাড কোয়াগুলেশন, এটা হচ্ছে 3 নাম্বার মেকানিজম। ওকে, সো ব্লাড কোয়াগুলেশন ডেফিনেশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ব্লাড কোয়াগুলেশন? It is the conversion of soluble protein fibrinogen into insoluble fibrin by an enzyme thrombin. তাহলে এটা কি জিনিস? It is conversion. Conversion মানে পরিবর্তন হওয়া, কনভার্ট করা। soluble fibrinogen, soluble protein fibrinogen, আমরা জানি যে ফিব্রিনটা কি জিনিস? ফিব্রিন একটা প্লাজমা প্রোটিন, তাই না? এই প্লাজমা প্রোটিনটা আমাদের প্লাজমাতে থাকে, ফিব্রিনোজেন। এই ফিব্রিনোজেনটা প্লাজমাতে কিভাবে থাকে? সলিবল থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে, তাই না? দ্রবীভূত অবস্থায় থাকে বলেই তো সে প্লাজমা দিয়ে এদিক ওদিক যেতে পারে। কিন্তু এই কোয়াগুলেশনের সময় কি হয়, এই সলিবল প্রোটিন যে ফিব্রিনোজেন ছিল সেটাকে ইনসলিবল ফিব্রিনে তৈরি করা হয়। তার মানে দ্রবীভূত যে প্রোটিনটা ছিল ফিব্রিনোজেন, তাকে অদ্রবণীয় করা হয়। এই অদ্রবণীয় করার যে প্রসেসটা, তাকেই বলছি আমরা ব্লাড কোয়াগুলেশন। এবং এই ব্লাড কোয়াগুলেশনের ইয়েটা হচ্ছে যে সরি, এই ব্লাড কোয়াগুলেশন তো একা একা হবে না, কেউ একজন হেল্প করতে হবে। তো সেই হেল্পিং যে পার্সনটা তার নাম হচ্ছে থ্রোম্বিন, এনজাইম। হেল্পিং যে পার্সনটা তার নাম হচ্ছে একটা এনজাইম, তার নাম হচ্ছে থ্রোম্বিন। কে ইয়ে করলো হ্যান্ড? আচ্ছা, একজন বোধহয় কোশ্চেন ছিল, হ্যান্ড রাইজ করেছিলে, তুমি চ্যাটে সে কোশ্চেনটা আমাকে করে রাখো, ঠিক আছে? চ্যাটে তোমাদের যে যে কোশ্চেন যখন যেটা বুঝে নেই সব করে রাখো, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেব। ওকে, তাহলে ব্লাড কোয়াগুলেশনের ডেফিনেশন কি? ইট ইজ দ্য কনভার্সন অফ সলিবল প্রোটিন ফিব্রিনোজেন ইনটু ইনসলিবল ফিব্রিন বাই অ্যান এনজাইম থ্রোম্বিন। ওকে, তার মানে হচ্ছে ফিব্রিনোজেন প্রোটিনটা যেটা সলিবল ছিল সেটাকে কনভার্ট করা হলো ইনসলিবল ফিব্রিনে। কে হেল্প করলো? একজন এনজাইম হেল্প করলো, তার নাম হচ্ছে থ্রোম্বিন। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ ব্লাড কোয়াগুলেশন। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে সবসময় ভুল হয়ে যায় কি, সলিবল ইনসলিবল সবসময় গন্ডগোল হয়ে যায়, যে যেখানে সলিবল আছে সেখানে ইনসলিবল বলা হয়ে যায়, আর যেখানে ইনসলিবল আছে সেখানে আমরা সলিবল বলে ফেলি। তাহলে এটা প্রতিরোধের জন্য কি উপায়? আমার চিন্তা করতে হবে, ফিব্রিনোজেন হচ্ছে প্লাজমা প্রোটিন,
এবং এটা থাকে ব্লাডে, তাহলে এটা সবসময় সলিবল কন্ডিশনেই থাকে। তাহলে সলিবল কন্ডিশনে থাকলে তো একে আর সলিবলে কনভার্ট করার প্রয়োজন নাই, তাহলে কনভার্ট করতে হবে কিসে, ইনসলিবল ফিব্রিনে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমার ডেফিনেশন। এখন এই কোয়াগুলেশন যেহেতু হচ্ছে একটা সলিবল প্রোটিনকে ইনসলিবল করা হচ্ছে একটা জটিল প্রসেস, এই জন্য এরও কিছু মেকানিজম আছে। সো হোয়াট আর দ্য কোয়াগুলেশন স্টেপস? নাম্বার 1, ফরমেশন অফ প্রথমবিন অ্যাক্টিভেটর। প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি করতে হবে, এটা হচ্ছে নাম্বার 1 মেকানিজম। নাম্বার 2, the প্রথমবিন অ্যাক্টিভেটর কনভার্ট প্রথমবিন টু থ্রম্বিন। তাহলে আমরা জানি প্রথমবিন কি, এটাও একটা প্লাজমা প্রোটিন, তাই না? এই প্লাজমা প্রোটিনটা যে প্রথমবিন, একে হচ্ছে থ্রম্বিনে পরিণত করবে। এবং থ্রম্বিন কি জিনিস আমরা পড়েছি, যে এনজাইম দিয়ে আমাদের এই কোয়াগুলেশনটা হচ্ছে, সেই কোয়াগুলেশনের এনজাইমের নাম হচ্ছে থ্রম্বিন। তাহলে এই থ্রম্বিনটা কোথা থেকে আসলো, প্রথমবিন থেকে থ্রম্বিন হলো। এবং সে একা একা হতে পারে না, এই প্রথমবিন থেকে থ্রম্বিন হওয়ার জন্য আমার কি দরকার, প্রথমবিন অ্যাক্টিভেটর প্রয়োজন, যেটা আমরা প্রথম স্টেপে তৈরি করেছি, ফরমেশন অফ প্রথমবিন অ্যাক্টিভেটর। এবং এই প্রথমবিন অ্যাক্টিভেটর কনভার্ট করবে আমাদের প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করবে। এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ, দ্য থ্রম্বিন অ্যাক্টস অ্যান এনজাইম টু কনভার্ট ফিব্রিনোজেন ইনটু ফিব্রিন। এবং এই যে থ্রম্বিনটা তৈরি হলো, এই থ্রম্বিনটাই আমার ফিব্রিনোজেন যেটা সলিবল ছিল তাকে ইনসলিবল ফিব্রিনে কনভার্ট করবে। These are the steps of blood coagulation. আশা করি তোমরা এই স্লাইডটা বুঝতে পেরেছো। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন এই যে কোয়াগুলেশনটাই হচ্ছে রক্ত জমাট বাঁধা, ঠিক আছে? তাহলে কোয়াগুলেশনের এগুলো স্টেপ আমরা পড়লাম, কিন্তু কোয়াগুলেশনের আবার হচ্ছে কিছু করার জন্য আরো কিছু জিনিস দরকার, সেগুলোর নাম হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু মিস ইয়ে হয়েছে, দুইটা একই স্লাইড দুইবার চলে আসছে, ঠিক আছে? এই যে এই স্লাইডটা এবং এই স্লাইডটা একই স্লাইড, কিন্তু দুইবার চলে আসছে, তোমরা একটু খেয়াল করে নিও, কারণ এটাই বোধহয় তোমাদের কাছে পিডিএফ দেওয়া হয়েছে, একই স্লাইড দুইবার চলে আসছে। ওকে, তাহলে কোয়াগুলেশন ফ্যাক্টর মানে হচ্ছে কিছু ফ্যাক্টর আছে যারা আমাদের রক্ত জমাট বাঁধতে হেল্প করে। আমার মনে হয় এটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছো। এখানে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 13টা। প্রথম ফ্যাক্টরের নাম হচ্ছে ফিব্রিনোজেন, তারপরের নাম হচ্ছে প্রথমবিন, তারপরের নাম হচ্ছে টিস্যু ফ্যাক্টর, তারপরের নাম হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তোমরা খেয়াল করো, এই প্রথম 4টাকে আমি লাল রং দিয়ে লিখেছি এবং অন্যান্য গুলাকে কালো রং দিয়ে লিখেছি। তাহলে শুধু শুধু তো লেখা হয় নাই, লাল রং দিয়ে লেখার কারণ হচ্ছে দিজ আর দ্য এসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর। তার মানে এগুলা ছাড়া ব্লাড ক্লটিং সম্ভব না। সবগুলাই আমার হেল্প করবে, কিন্তু কোনোটা কখনো হেল্প করবে, কোনোটা অন্য সময় হেল্প করবে, এইরকম। কিন্তু এই প্রথম 4টা যে কোয়াগুলেশন ফ্যাক্টর, দিজ আর দ্য এসেনশিয়াল কোয়াগুলেশন ফ্যাক্টর, এদের ছাড়া কখনোই রক্ত জমাট বাঁধবে না। এই জন্য আমি এদেরকে রেড কালারে দিয়েছি। এবং you have to know the name of these factors. Number 1, fibrinogen. Number 2, prothrombin. Number 3, tissue factor. And number 4, ক্যালসিয়াম আয়ন। এখানে কিন্তু শুধু ক্যালসিয়াম বলে হবে না, শুধু ক্যালসিয়াম কিন্তু ক্লটিং ফ্যাক্টরে হিসেবে কাজ করে না। যখনই ক্যালসিয়ামটা আয়োনাইজড ফর্মে থাকবে তখনই সে কোয়াগুলেশনে হেল্প করবে। এই জন্য যদি ক্যালসিয়াম বলো, সেটা কিন্তু আমরা অ্যান্সার হিসেবে নিব না, অবশ্যই এখানে আয়োনাইজড ক্যালসিয়াম কথাটা বলতে হবে, ক্যালসিয়াম আয়ন বলতে হবে। ওকে, এছাড়া আরো আছে ল্যাবাইল ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর, অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট পট ফ্যাক্টর, প্লাজমা থ্রোমোপ্লাস্টিন ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তারপরে এছাড়া এগুলা হচ্ছে ফ্যাক্টরের হচ্ছে এক একটা নাম। খেয়াল করো, এই যে নাম্বার দিয়ে, রোমান নাম্বার দিয়ে যে আমরা লিখেছি, এই রোমান নাম্বারের ভিতরে একটা নাম্বার কিন্তু মিসিং আছে। দেখো 1 2 3 4 5 6 9, দেখাচ্ছ? 6 নাম্বারে কোনো ফ্যাক্টর কিন্তু নাই, 7 এ আছে। তাহলে বলছি আমরা 13, কিন্তু আসলে হচ্ছে 12 ফ্যাক্টর। ওকে, 6 নাম্বারে কোনো ফ্যাক্টর নাই। এছাড়া নাম্বার ছাড়াও কিছু আছে, হাই মলিকুলার ওয়েট অফ কিনিনোজেন, প্যাটিলেট ফসফোলিপিড, পিক্যালিক্রিন, এরকম অনেক রকমের ফ্যাক্টর আছে। তাহলে যে কটা ফ্যাক্টরের মনে থাকে আমরা মনে রাখবো, বাট নাম্বার 1 থেকে নাম্বার 4 এই কয়েকটা ফ্যাক্টর মাস্ট ইউ হ্যাভ টু লার্ন দ্য নেম অফ দি নাম্বার 1 to 4 factors because it is essential. তোমাদের কোশ্চেন আসে, which are the essential clotting factor? যদি এরকম থাকে তাহলে তোমাকে এগুলোর নাম সহ নাম্বার সহ লিখতে হবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর যারা আমাদের কোয়াগুলেশনে হেল্প করবে। এরপরে স্লাইডে আসছি আমি। এরপরে স্লাইডটা আমি অলরেডি আগেই মেনশন করেছি, ওই যে তোমাদের যেটা বলেছিলাম যে
ফ্যাক্টরটা এই একটা স্লাইড ডবল আছে, সুতরাং তোমরা এটা নিয়ে কোনো মিসকনসেপশন করো না, একটা স্লাইড ডবল আছে, ওকে, একটাকে বাদ দিয়ে দিবে। সুমাইয়া আক্তার বুশরা, তুমি শুনতে পাচ্ছ না? একটু ওয়েট করো, দেখো শুনতে পাও কিনা, ওকে, একটু ওয়েট করে দেখো শুনতে পাও কিনা। আচ্ছা, এইবার আসছি আমরা যে ফার্স্ট কোয়াগুলেশনের ব্লাড কোয়াগুলেশন স্টেপ বলেছিলাম, ফরমেশন অফ প্রথম দিন অ্যাক্টিভেটর। এই প্রথম দিন অ্যাক্টিভেটর তৈরি হবে কিভাবে? দুইটা পাথওয়ের মাধ্যমে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক মানে এক্সট্রিনসিক মানে হচ্ছে অকার আফটার ট্রমা ইন দ্য ভাস্কুলার ওয়াল, এক্সট্রিনসিক মানে হচ্ছে বাইরে, বাইরে, ওকে, বাইরের মানে হচ্ছে এক্সট্রিনসিক, তার মানে কি ভাস্কুলার ওয়ালের যদি কোনো সমস্যা হয়, মানে ব্লাড ভেসেলের বাইরে মানে ভাস্কুলার ওয়ালের সমস্যা হলে তাকে বলছি আমরা এক্সট্রিনসিক। আর ইন্ট্রিনসিক মানে হচ্ছে ব্লাড যদি নিজে কোনো ইনজুরি হয়, ট্রমা মিন্স হচ্ছে ইনজুরি, কোনো যদি ব্লাড নিজে ইনজুরি হয় তাকে বলছি ইন্ট্রিনসিক পাথওয়ে। তাহলে এবার আসি পাথওয়ে গুলা কেমন। Extrinsic pathway. It occurs when blood comes in contact with traumatized vascular wall or extravascular tissue. মানে এটা কখন হবে? যখন একটা ভেসেল ওয়াল কেটে যাবে, ট্রমা হবে, তখন যে আমার কন্টাক্টে আসবে, ব্লাড যে কন্টাক্টে আসবে কিসের? এক্সট্রাভাস্কুলার টিস্যু, মানে ভেসেলের নিচের যে টিস্যুগুলা সেগুলার যে সংস্পর্শে আসবে, তখনই এটা হবে। ট্রমাটাইজড টিস্যু এক্সপ্রেস ইন ইন্টিগ্রাল মেমব্রেন গ্লাইকোপ্রোটিন কল্ড টিস্যু ফ্যাক্টর। এই যে ট্রমাটাইজড টিস্যু মানে যে টিস্যুটা আমার হচ্ছে ইনজুরি হয়েছে, তারা টিস্যু ফ্যাক্টর রিলিজ করবে, or tissue thromboplastin, which is a receptor for factor 7. When an injury in the endothelium allows factor 7 to come in contact with tissue factor, then factor 7 is activated. তাহলে ফ্যাক্টরের মধ্যে আমরা টিস্যু ফ্যাক্টর একটা পড়েছিলাম, নাম্বার 3 ক্লটিং ফ্যাক্টর, এবং ফ্যাক্টর 7 এর নাম পড়েছিলাম। তো আমি আরেকটু এখানে অ্যাড করে দিতে চাই, একটু আগের স্লাইডে যাচ্ছি। যখন আমরা কোয়াগুলেশন ফ্যাক্টর পড়েছিলাম, এই ফ্যাক্টর গুলা কি থাকে? আমাদের বডিতে ভেতরেই থাকে, ঠিক আছে। এরা কি করে? এরা কোয়াগুলেশন, রক্ত জমাট বাঁধতে হেল্প করে। তাহলে এখন কেন এরা ব্লাড ভেসেলের ভেতরে থাকার পরেও রক্ত জমাট বাঁধাচ্ছে না? বিকজ দে আর ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। নর্মালি এরা ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, কিন্তু যখনই এরা অ্যাক্টিভেটেড হয় তখনই তারা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এক্সচেঞ্জিং পাথওয়েতে আমরা বলছি যে যখনই একটা ব্লাড ভেসেল কেটে গেল, ট্রমা হলো, তখন কি হলো? টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে। এই টিস্যু ফ্যাক্টরও হচ্ছে একটা আমার কি ক্লটিং ফ্যাক্টর, তাহলে এর অ্যাক্টিভেট হবে, এবং এরা অ্যাক্টিভেট করবে কাকে? ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেট করবে। তাহলে ফ্যাক্টর 7 কিন্তু আমার ব্লাড ভেসেলই ছিল, বাট দে আর নট অ্যাক্টিভেটেড ছিল না। কখন অ্যাক্টিভেটেড হলো? যখন আমার ইনজুরি হলো তখনই হচ্ছে এরা অ্যাক্টিভেটেড হলো, ওকে। তাহলে এই অ্যাক্টিভেটেড হয়ে আমার এক্সট্রিনসিক পাথওয়ে শুরু হয়ে গেল। এই এক্সট্রিনসিক পাথওয়ে আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়েছি, তোমরা একটু দেখো। এটা গাইটনের ছবি, গাইটনের ভেতরেই এই ছবিটা আছে, তোমরা সেখান থেকে এটা আঁকবে, কারণ আমাদের এক্সট্রিনসিক পাথওয়ে ইন্ট্রিনসিক পাথওয়ে আলাদা আলাদা ভাবে কোশ্চেন আসে, সুতরাং এগুলি আমাদের আঁকা শিখতে হবে। সো প্রথমে কি হলো? নাম্বার 1 টিস্যু ট্রমা হলো, এটা এক্সট্রিনসিক পাথওয়ে বলছি। টিস্যু ট্রমা হওয়ার পরে টিস্যু ফ্যাক্টর রিলিজ হলো, যেটা হচ্ছে 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। এরা রিলিজ হয়ে এরা কি করলো? ফ্যাক্টর যেটা 7 যেটা ব্লাডেই ছিল সেটা কিন্তু অ্যাক্টিভেটেড ছিল না। যখন টিস্যু ফ্যাক্টর রিলিজ হলো, এরা কি করলো? ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেটেড করলো। সো 7 ইজ অ্যাক্টিভেটেড, সো ইট ইজ কল্ড 7A, ফ্যাক্টর 7A। তো এই ফ্যাক্টর 7A, তার মানে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 টা আবার কি করবে? ফ্যাক্টর 10 যেটা ইনঅ্যাক্টিভেট ছিল সেটাকে আবার সে অ্যাক্টিভেটেড করতে হেল্প করবে। সো অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, সো 10A, এ দিয়ে আমরা অ্যাক্টিভেটেড বুঝাই। এখানে আরো হেল্প করবে ক্যালসিয়াম আয়ন। দেখো ক্যালসিয়ামের পরে দুইটা কিন্তু প্লাস লেখা আছে, সো ইট ইজ কল্ড ক্যালসিয়াম আয়ন। তাহলে ক্যালসিয়াম আয়ন আমাদেরকে আবার হেল্প করবে এই ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করতে, ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করতে। যখন ফ্যাক্টর 10 টা অ্যাক্টিভেটেড হয়, এই ফ্যাক্টর 10 টা তখন আবার প্রথম দিন অ্যাক্টিভেটর কে অ্যাক্টিভেট করে। তাহলে প্রথম দিন অ্যাক্টিভেটরও আমাদের বডিতেই থাকে, কিন্তু তারা অ্যাক্টিভেটেড থাকে না। তাদেরকে অ্যাক্টিভেট করে কে? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, ক্যালসিয়াম এবং ফ্যাক্টর 5। দেখো এখানে 3টা জিনিস এরা আমাদের প্রথম দিন অ্যাক্টিভেটর কে অ্যাক্টিভেট করতে হেল্প করছে। নাম্বার 1 is the activated factor 10, number 2 is the calcium ion, and number 3 is the factor 5. এরা সবাই মিলে আমাদের প্রথম দিন অ্যাক্টিভেটর কে
অ্যাক্টিভেট করছে এবং সাথে প্ল্যাটিলেট ফসফোলিপিডও হেল্প করছে। কি এসে হেল্প করছে? প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করতে। তাহলে এই যে প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করার জন্য কারা কারা হেল্প করছে আমি আবার বলছি। 1 নাম্বার হচ্ছে প্রথমবিন অ্যাক্টিভেটর, 2 নাম্বার হচ্ছে প্ল্যাটিলেট ফসফোলিপিড, 3 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই তিনটা আমার হেল্প করছে প্রথমবিনকে টু কনভার্ট থ্রম্বিন। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমার এক্সট্রিনসিক পাথওয়ে। একটু তোমাদের কঠিন মনে হবে, কিন্তু তোমরা যখন এটা ছবি দেখে পড়বা তখন দেখবা যে এটা অত বেশি কঠিন না। তাহলে কি হবে? প্রথমে আমি আবার রিপিট করছি এক্সট্রিনসিক পাথওয়েটা। প্রথমে টিস্যু ট্রমা হবে, তোমার টিস্যুটা ইনজুরি হবে। টিস্যু ট্রমা হওয়ার জন্য টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে। এই টিস্যু ফ্যাক্টরের কাজ হচ্ছে ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেট করা। ফ্যাক্টর 7 এবং ক্যালসিয়াম আয়ন মিলে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে। এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 সাথে ক্যালসিয়াম আয়ন সাথে হচ্ছে ফ্যাক্টর 5 এবং এই টিস্যু ফ্যাক্টর এরা মিলে আবার প্রথমবিন অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভেট করবে। এই প্রথমবিন অ্যাক্টিভেটর আবার সাথে প্ল্যাটিলেট ফসফোলিপিড এবং ক্যালসিয়াম আয়নকে নিয়ে প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করবে। So this is the formation of prothrombin to thrombin. So it is called extrinsic pathway. Mainly extrinsic pathway হচ্ছে এই প্রথমবিন অ্যাক্টিভেটরটাকে অ্যাক্টিভ করা পর্যন্ত হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। এর পরের টুকুকে কমন পাথওয়ে বলে, আমি নেক্সট স্লাইডে বলবো। যাই হোক, তাহলে আমরা আরেকবার একটু সামনে চলে যাই। আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম কোয়াগুলেশন স্টেপ এর প্রথম কোয়াগুলেশন স্টেপ পড়েছিলাম ফরমেশন অফ প্রথমবিন অ্যাক্টিভেটর। এই যে প্রথমবিন অ্যাক্টিভেটরটা তৈরি করলো, কারা তৈরি করলো? এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে। তাহলে আমরা এক্সট্রিনসিক পাথওয়ে কি বললাম? এক্সট্রিনসিক পাথওয়েতে আমরা কি করলাম? প্রথমবিন অ্যাক্টিভেটরটাকে তৈরি করলাম। ওকে, ফরমেশন অফ প্রথমবিন অ্যাক্টিভেটর। তাহলে আমাদের হয়ে গেল প্রথম স্টেপটা। তাহলে প্রথমবিন অ্যাক্টিভেশন ফরমেশনটা শুধুমাত্র আমার এক্সট্রিনসিক পাথওয়ে করে না, আরেকটা পাথওয়ে আছে, তার নাম হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। এরপরে আমরা ইন্ট্রিনসিক পাথওয়েটা পড়ব। এবার আসছি আমি ইন্ট্রিনসিক পাথওয়ে। ইট বিগিনস ইন ট্রমা টু দ্য ব্লাড or exposure of the blood to collagen from a traumatized blood vessel wall. তার মানে কি, ব্লাড নিজে যদি কখনো ট্রমা হয়, ইনজুরি হয়ে যায় ব্লাডের ভেতরে, তাহলে হচ্ছে এটা শুরু হয়ে যাবে। এবং এটা কিভাবে মেকানিজম, আমি এটা এত ডিটেইলস দরকার, আমি মেকানিজমে চলে যাচ্ছি। এই মেকানিজমটা একটু বড়, ইন্ট্রিনসিকের মেকানিজমটা একটু বড়, কিন্তু এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে বারবার আমাকে এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমাকে বারবার হচ্ছে এটা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবা যে জিনিসটা এত কঠিন না। তাহলে আমি এই ফ্লো চার্টটা তোমাদের একটু এক্সপ্লেইন করতে চাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। যদি কোনো সমস্যা থাকে তোমরা এখানে চ্যাটে লিখে দাও এবং আমি এটা আবার রিপিট করে দেবো, অসুবিধা। ওকে, তাহলে প্রথমে হলো ইন্ট্রিনসিক পাথওয়ে। আচ্ছা, আমি কি আজকে এটুকুই শেষ করে দিব না এটা পড়াই দিব, একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি। ইন্ট্রিনসিক পাথওয়েটা কি আজকে পড়াই দিব নাকি আজকে এইটুকুই শেষ করে দিব? ম্যাম কালকের জন্য রাখেন, কালকের জন্য আচ্ছা, কেউ কেউ বলছে এতটুকুই থাক, আবার কেউ কেউ বলছে কালকে জন্য রেখে দেবে। ঠিক আছে, ম্যাক্সিমামই বোধহয় এতটুকুই থাক বলছে, ম্যাক্সিমামই এতটুকুই থাক বলছে। তাহলে এতটুকুই থাক আজকে এতটুকুই থাক। তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন লিখে দাও, প্লাস হচ্ছে তোমাদের রোল নাম্বার গুলা সবাইকে লিখেছো কিনা। যদি কেউ না লিখে থাকো তোমাদের রোল নাম্বার গুলা এখানে চ্যাটে লিখে দাও। আর আজকে আমাদের পার্টিসিপেন্ট ছিলাম আমরা টোটাল 37। ঠিক আছে, আমরা কালকে থেকে বেশি, কালকে 33 ছিল, আজকে আমরা আরো বেশি আসছি। আমার মনে হয় আরো যদি কেউ কেউ আমাদের ক্লাস সম্পর্কে না জেনে থাকে, তোমরা একটু তাদেরকে কষ্ট করে জানাই দাও। যদি তারা জুম অ্যাভেল করতে পারে তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারে, অথবা যদি কোনো তাদের হেল্প দরকার পড়ে তাহলে তোমরা তাদেরকে হেল্প করতে পারো। ওকে, তাহলে আমরা ইন্ট্রিনসিক পাথওয়েটা নেক্সট দিন পড়বো। আজকে যেটুকু পড়লাম সেটুকুর ভিতরে কোনো কোশ্চেন থাকলে তোমরা এখানে কোশ্চেন করতে পারো চ্যাটে, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার করে দেব। ডিআইসি টিটিপিটা বলেন। আচ্ছা, ডিআইসি মানে হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। একজন কোশ্চেন করেছে ডিআইসিটা কি জিনিস। তাহলে ডিআইসি আমরা কোথায় পড়েছিলাম, আমি সেখানে চলে যাচ্ছি। ডিআইসি পড়েছিলাম আমরা থ্রম্বোসাইটোপেনিয়া, তার মানে হচ্ছে প্ল্যাটিলেটের কাউন্ট কমে যাওয়ার কজের ভিতরে আমরা ডিআইসি পড়েছিলাম। ডিআইসি মানে হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন।
আমরা জানি যে ইন্ট্রাভাস্কুলারে কখনো কোয়াগুলেশন হয় না, মানে কি ভেসেলের ভেতরে কখনো রক্ত জমাট বাঁধে না, ভেসেলের ভেতরে রক্ত কি হবে সবসময় কন্টিনিউয়াস ফ্লো থাকবে, তাই না? তাহলে কখনোই হয় না। কিন্তু যদি কখনো কোনো একটা কন্ডিশন তৈরি হয় যে ভেসেলের ভেতরে কোয়াগুলেশন হচ্ছে, সেটাকে বলে ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ওকে, তাহলে ডি মিনস হচ্ছে ডেসিমিনেটেড। ডেসিমিনেটেড মানে অনেক ব্রড স্পেকট্রাম, মানে অনেক জায়গায় ছড়ায় যাওয়া, এটাকে বলছি ডেসিমিনেটেড। তার মানে সারা বডিতে যদি আমার এই ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশনটা ছড়ায় যায় তাকে বলে হচ্ছে ডিআইসি। টিটিপি হচ্ছে থ্রম্বোস্থেনিক পারপুরা, টিটিপি হচ্ছে থ্রম্বোসাইট থ্রম্বোস্থেনিক পারপুরা। ঠিক আছে, এটা এত ইম্পর্টেন্ট না, এটা অত দরকার নাই। ডিআইসিটা একটু জানার দরকার, কারণ হচ্ছে এটা রিলেটেড। আমি তোমাদেরকে কিছু কথা বলবো যেটা ডেঙ্গুতে হতে পারে, এটা রিলেটেড কিছু কথা আমি বলবো যেটা হচ্ছে তোমার করোনাতে হতে পারে, এই জন্য। হ্যাঁ, এই জন্য ডিআইসি মানে হচ্ছে ডেসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছে প্ল্যাটিলেট অ্যাডহেশনটা আরেকটু বলার জন্য। প্ল্যাটিলেট অ্যাডহেশন, ঠিক আছে, আমি প্ল্যাটিলেট অ্যাডহেশনে যাচ্ছি। প্ল্যাটিলেট অ্যাডহেশন হচ্ছে, আমরা বলেছিলাম যে প্ল্যাটিলেট প্লাক ফর্মেশনের প্রথম স্টেপ হচ্ছে প্ল্যাটিলেট অ্যাডহেশন। প্ল্যাটিলেট অ্যাডহেশন হচ্ছে, অ্যাডহেশন মানে হচ্ছে আঠার মতো লেগে যাওয়া, শক্ত হয়ে লেগে যাওয়া, তাই না? তাহলে প্ল্যাটিলেটটা নর্মালি আমাদের ব্লাড ভেসেলের ওয়ালের সাথে লেগে যাওয়ার কথা না। প্ল্যাটিলেটটা কিভাবে সবসময় ফ্লোয়িং কন্ডিশনে থাকবে, তাই না? তাহলে ফ্লোয়িং কন্ডিশনে থাকবে। হ্যাঁ, আমি তোমার কোয়েশ্চেন দেখেছি, খাদিজা সেতু এক্সট্রিনজিক পাথওয়েটা রিপিট করতে বলেছো, আমি তোমার কোয়েশ্চেন দেখেছি। ওকে, আমি অ্যান্সার করব। আচ্ছা, প্ল্যাটিলেট অ্যাডিশনটা আগে বলে নেই। প্ল্যাটিলেট অ্যাডিশনটা হচ্ছে, আমি বলছিলাম যে আমাদের প্ল্যাটিলেট কখনোই ভেসেল ওয়ালের সাথে লেগে যাবে না, এরা কি করবে সবসময় ফ্লোয়িং কন্ডিশনে থাকবে, মানে ভেসেলের সেন্টার দিয়ে চলে যেতে থাকে। কিন্তু যখনই একটা কাট ইনজুরি হবে, এই যে জায়গাটা যে কাট ইনজুরি হয়েছে, যখনই ইনজুরি হবে তখনই হবে কি সাব এন্ডোথেলিয়াম, মানে হচ্ছে ব্লাড ভেসেলের নিচের যে পোর্শনটা, এন্ডোথেলিয়ামের নিচের যে পোর্শনটা, সেটার সাথে যোগাযোগ সংযোগ হয়ে যাবে প্ল্যাটিলেটে, এটাকে বলি আমরা এক্সপোজ। এক্সপোজ হবে প্ল্যাটিলেট সাব এন্ডোথেলিয়ামের সাথে, এবং এই সাব এন্ডোথেলিয়ামে কি কি থাকে, কোলাজেন ফাইবার থাকে, এবং হচ্ছে আর কি থাকে, আর থাকে হচ্ছে তোমার ভন উইলবার্ন ফ্যাক্টর নামের একটা ফ্যাক্টর থাকে। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে প্ল্যাটিলেটের সাথে শক্ত হয়ে অ্যাডহেশন হয়ে যাওয়া, এটা হচ্ছে এদের কাজ। তাহলে যখনই হচ্ছে আমার একটা ভেসেল ওয়াল কেটে যাবে, যখনই প্ল্যাটিলেট এদের সাথে এক্সপোজ হবে, কোলাজেন ফাইবার এবং ভন উইলবার্ন ফ্যাক্টর, তখনই প্ল্যাটিলেট হচ্ছে ব্লাড ভেসেলের সাথে অ্যাডহেশন হবে। এর আগে যদি এরকম কোনো ঘটনা না ঘটে, এক্সপোজ না হয়, তাহলে হচ্ছে ব্লাড ভেসেলের সাথে প্ল্যাটিলেট কখনোই অ্যাডহেশন হবে না। ঠিক আছে, তাহলে এই গেল প্ল্যাটিলেট অ্যাডহেশন। আমার মনে হয় তোমার যা কোশ্চেন ছিল সে কোশ্চেনের অ্যান্সারটা বলছি, কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পেরেছো। এবার আমি যাচ্ছি এক্সট্রিনজিক পাথওয়েটাকে একটু রিপিট করতে বলেছে, আমি এক্সট্রিনজিক পাথওয়েতে চলে যাচ্ছি। এক্সট্রিনজিক পাথওয়ে হচ্ছে এমন একটা পাথওয়ে যেটা হচ্ছে আমাদের প্রথমদিন অ্যাক্টিভেটরটাকে তৈরি করতে হেল্প করে। ঠিক আছে, প্রথমদিন অ্যাক্টিভেটরটাকে তৈরি করতে হেল্প করে কিভাবে, যখনই হচ্ছে একটা ইনজুরি হবে, একটা টিস্যু ট্রমা হবে, ব্লাড ভেসেলের ইনজুরি হবে, যেহেতু এটা এক্সট্রিনজিক তাহলে ব্লাড ভেসেলকে ইনজুরি হতে হবে, ভিতরের না। তাহলে ব্লাড ভেসেলের যদি ইনজুরি হয় তখন সেটা কি করবে, টিস্যু ফ্যাক্টর নামের যে কোয়াগুলেশন ফ্যাক্টর আছে সেটাকে রিলিজ করবে। এই টিস্যু ফ্যাক্টরটা ফ্যাক্টর 7, যেটা আমাদের বডিতে ইনঅ্যাক্টিভেট থাকে, সেটাকে অ্যাক্টিভ করতে হেল্প করে। তাহলে এই 7টা কখন অ্যাক্টিভেট হবে, যখন টিস্যু ফ্যাক্টর এসে এর উপরে কাজ করবে, তখনই সে অ্যাক্টিভেটেড হবে। তাহলে এই ফ্যাক্টর 7 যখন অ্যাক্টিভেট হলো, এই 7 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 এরা রেসপন্সিবল কি ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করা। তাহলে শুধু একা একা ফ্যাক্টর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করতে পারে না, এর সাথে হেল্প করতে হবে কার, ক্যালসিয়াম এবং টিস্যু ফ্যাক্টরকে। টিস্যু ফ্যাক্টর এরা তিনজন মিলে আমার ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে। তো এই ফ্যাক্টর 10 যখন অ্যাক্টিভেট হবে, এর কাজই হচ্ছে প্রথমিন অ্যাক্টিভেটরকে তৈরি করা। তাহলে ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 সাথে হেল্প করবে ক্যালসিয়াম আয়ন, সাথে হেল্প করবে ফ্যাক্টর 5 এবং টিস্যু ফ্যাক্টর, এরা সবাই মিলে কি করবে, প্রথমিন অ্যাক্টিভেটরটা তৈরি করবে। এই প্রথমিন অ্যাক্টিভেটরের কাজই হচ্ছে প্রথম দিনটাকে থ্রম্বিনে পরিণত করা। এখন প্রথমিন কোথায় ছিল, প্রথমিন তো প্লাজমা প্রোটিন, এরা প্লাজমার ভেতরেই ছিল। এই প্রথমিনটা তখন থ্রম্বিনে পরিণত হবে এবং এই থ্রম্বিনটাই আমাদের এনজাইম হিসেবে কাজ করবে। ওকে, একজন বলেছে মোর্শেদ, মোর্শেদ বলেছেন ম্যাম 6 নাম্বার ফ্যাক্টর নাই কেন, আমরা 7 ফ্যাক্টরকে 6 ফ্যাক্টর বলছি না কেন?
এখন এই কেনর উত্তর অ্যাকচুয়ালি আমার জানা নাই, বিকজ হচ্ছে এটা যে নাই এটাই হচ্ছে কথা। যারা তৈরি করেছে তারাই হয়তো 6 ফ্যাক্টর, হয়তো এমন হতে পারে যে 6 ফ্যাক্টর প্রথমে একটা আবিষ্কার হয়েছিল, তাকে 6 মেনশন করা হয়েছিল, পরে রিসার্চে দেখা গিয়েছে যে সে আসলে সেভাবে ফ্যাক্টর হিসেবে কাজ করছে না, কিন্তু তখন যেহেতু অলরেডি অন্যান্য ফ্যাক্টর গুলোর নামকরণ করা হয়ে গেছে, এই জন্য অন্যান্য গুলো হয়তো চেঞ্জ করে নাই, এই জন্য 6টা হয়তো খালি আছে। এটা আমার ধারণা, আমি অ্যাকচুয়ালি কথাটা জানি না। তবে হ্যাঁ, যেহেতু নাম্বার ফিক্স করা আছে এই জন্য 7 কে 7ই বলতে হবে, তাকে আমরা কখনোই 6 বলতে পারবো না, কারণ এগুলা তো আমরা নিজেরা তৈরি করি নাই, এগুলা অনেক রিসার্চের মাধ্যমে সায়েন্টিস্টরা তৈরি করেছে। সুতরাং তাদের যে তাদের যে এফোর্টটা, সেটা অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে, তাই না? তাদের কষ্টটাকে আমাদের মেনে নিয়ে সেইভাবেই আমাদের কাজটা আগাইতে হবে। আশা করছি এক্সটেন্সিভ পাথওয়ে তুমি বুঝতে পেরেছো খাদিজা সেতু। আরেকটা কোয়েশ্চেন ছিল জাফরিনের, যে নিউট্রোফিলের অ্যাবসলিউট কাউন্ট তো 3000 থেকে 6000, তাহলে নিউট্রোফিলিয়াতে 6000-এর বেশি না বলে আমরা 1000-এর নিচে কেন বলছি? 6000-এর নিচে না বলে কেন 1000-এর নিচে? ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ ভেরি মাচ জাফরিন। এখন কেন বলছি, এখন আমরা যেটা বলছি মেনলি নিউট্রোপেনিয়া, যেটা সরি নিউট্রোফিলিয়ার কথা বলছো তুমি না নিউট্রোপেনিয়ার কথা বলছো? আমি খুব একটা হই নাই। আচ্ছা, যেটাই হোক, আমার যে নর্মাল কাউন্ট যেটা 3000 থেকে 6000, ইট ইজ এ রেঞ্জ, ঠিক আছে? এই রেঞ্জের ভেতর থাকলে আমরা নর্মাল বলছি। তাহলে যদি বেড়ে যায় কমে যায় বলছি, এটা ফিলিয়া অবশ্যই রেঞ্জের উপরে গেলেই বেড়ে যাও কমে যাও বলতে হবে। কিন্তু তোমাদের কি মনে আছে আমি যখন জন্ডিস পড়াচ্ছিলাম তোমাদেরকে, জন্ডিসটা কি বলেছিলাম যে অ্যাবনর্মালি এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ হিমোগ্লোবিন, তাই না? সরি হিমোগ্লোবিন না, বিলিরুবিন যদি অ্যাকুমুলেশন হয় এক্সেসিভ, তখন হচ্ছে এটা জন্ডিস বলেছিলাম। তখন হচ্ছে আমরা একটা বিলিরুবিনের লেভেল বলেছিলাম, কিন্তু সেই বিলিরুবিন লেভেল বলার পরে আমরা বলেছিলাম যে ক্লিনিক্যালি 3 মিলিগ্রামের উপরে না হলে আমরা কিন্তু এটাকে জন্ডিস বলি না। তার মানে কি, অবশ্যই হচ্ছে একটা রেঞ্জের নিচে চলে গেলেই অথবা বেড়ে গেলেই আমাদের এটা বলা উচিত, কিন্তু সব সময় অল্প কিছু দ্বারা কমাতে আমাদের সেভাবে কিন্তু বডি ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য নিউট্রোফিলিয়া, নিউট্রোপেনিয়া, তার মানে কি, এটা এমন একটা টার্ম যখন হচ্ছে আমার বডি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে আমরা মিন করছি। তাই জন্য যদি অল্প কিছু আমার রেঞ্জের অল্প কিছু চেঞ্জ হয়, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার বডিতে অত বেশি ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য আমরা নিউট্রোফিলিয়া, নিউট্রোপেনিয়াটা নর্মাল লেভেলের রেঞ্জেরও অনেক বড় একটা রেঞ্জ ধরে তারপরে সেটাকে আমরা কমানো বাড়ানো বলছি, ঠিক আছে? যেহেতু এই সময় গিয়ে আমাদের বডিটা কি হয়, থ্রেটেন কন্ডিশনে যায়, যে আমাদের এটা নিড টু সাপোর্ট, আদারওয়াইজ অল্প একটু ভ্যারিয়েশনে আমাদের বডির কোনো সমস্যা হয় না, আমাদের সাপোর্টের প্রয়োজন হয় না। এই জন্য একটা যেহেতু নিউট্রোফিলিয়া, নিউট্রোপেনিয়া আমরা এমন কিছু টার্ম বলছি যেই সময় আমাদের নিড টু সাপোর্ট, তাহলে সেই লেভেলটাকে আমরা ধরবো যখন হচ্ছে এটা আমাদের বডিতে সমস্যা ক্রিয়েট করবে। এই জন্য দেখবা যে রেঞ্জেরও অনেক বেশি বড় রেঞ্জ, মানে অনেক বেশি দূরত্বে আমরা হচ্ছে এটাকে নিউট্রোফিলিয়া অথবা নিউট্রোপেনিয়া বলছি, ঠিক আছে? আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল লেভেলের একটু এদিক সেদিক হলেই আমাদের অনেক সিভিয়ার কন্ডিশন হয়ে যায়। সুতরাং এক একটা টপিকস এর এক এক রকম ভাবে এক্সপ্লানেশন আছে, সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনটার রেঞ্জ কিরকম ছিল। ওকে, একটু সমস্যা হবে প্রথম দিকে পড়তে, কিন্তু এটাই তোমরা যদি বারবার অনুশীলন করো, দেখো জিনিসটা অত কঠিন হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আর কোনো কোশ্চেন থাকলে দাও, এবং আর কারো রোল নাম্বার ইনপুট না করলে তাড়াতাড়ি করে দাও, কারণ আমি একটু পরে এটা শেষ করে দিব। আমি আর 2-3 মিনিট পরে শেষ করে দেবো। আগামীকাল ইনশাল্লাহ আমরা এর পরেরটুকু করব। আর আমি তোমাদের কাছে আরো কিছু সাজেশন চাচ্ছি। তোমরা যদি চাও একদিনে বেশি পড়তে, আমি সেটাও করতে পারি, যে 4 দিন সময় দেওয়া তোমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, তাহলে তোমরা যদি চাও 2 দিনেও পড়াতে, আমি 2 দিনেও পড়াতে পারি, আমি বেশি সময় দিয়ে পড়াতে পারি। তোমরা আমাকে জানাও, যেভাবে হোক, মেসেঞ্জারে যেভাবে হোক তোমরা আমাকে জানাও নিজেরা কথা বলে। যদি তোমরা যেভাবে চাও আমি সেভাবেই করতে চাচ্ছি। আবার এটাও হতে পারে যদি তোমাদের টানা 4 দিন কষ্ট হয়, তাহলে আমি রবি সোম করে মঙ্গল অফ দিয়ে বুধ বৃহস্পতি করতে পারি। এটা তোমরা আমাকে জানিও যেটা সুবিধা হয়। আর আজকে বোধহয় তোমাদের প্রিন্সিপাল ম্যাডামের ক্লাস আছে রাত্রে, যদি তোমরা মানে যেভাবে ইচ্ছা তোমাদের, যদি তুমি মনে করো যে মঙ্গলবারে একে প্রিন্সিপাল ম্যাডামের ক্লাস আবার আমার ক্লাস করতে অসুবিধা, তাহলে আমি ওইভাবেও করতে পারি, ঠিক আছে? তাহলে তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে আমাকে জানাও। যদি 4 দিনের সমস্যা হয় আমি 2 দিনে শেষ করে দিব, আমি একটু বেশি সময় ধরে পড়াবো। আর যদি তোমরা চাও যে পরপর না হয়ে গ্যাপ চাও, সেগুলো আমাকে জানাও।
ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখনই শেষ করে দিচ্ছি। আর কারোর কিছু হলে দরকার থাকলে একটু জানাও, আদারওয়াইজ আমি শেষ করে ফেলছি। ওকে।